আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই পর্ব থেকে আমরা যেহেতু এ পর্যন্ত কিওয়ার্ড রিসার্চ করে ফেলেছি এবং এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছি, আজকের এই পর্ব থেকে আমরা জানব কিভাবে একটা ওয়েবসাইটের জন্য অন পেজ এসইও করতে হয় এবং একটা অন পেজ এসইও করতে হলে একটা ওয়েবসাইটের জন্য কি কি বিষয় মাথায় রাখতে হয় এবং প্র্যাকটিক্যালি কিভাবে ওয়েল অর্গানাইজড ওয়েতে কিভাবে একটা ওয়েবসাইটের অন পেজ এসইও ফুল এ টু জেড করতে হয়, আমরা বিস্তারিত এ টু জেড জানবো আজকের এই পর্ব থেকে শুরু হচ্ছে। সো চলুন শুরু করা যাক। তো এজন্য প্রথমেই আমরা দেখতে পারতেছেন আমাদের একটা নতুন ট্যাবে চলে যাব। নতুন ট্যাবটা অবশ্যই আমাদের সকলেরই পরিচিত, আমরা যেহেতু ডে 7-এ আছি। তো দেখতে পারতেছেন অল অ্যাবাউট অন পেজ এসইও, আমরা এটাকে একটু হাইলাইট করে দেই, তাহলে বুঝতে একটু ক্লিয়ার হবে। তো দেখি অন পেজ এসইও, এই অন পেজ এসইও জিনিসটা কি আমরা ইতিপূর্বে দেখে ফেলেছি যে অন পেজ এসইও কি, অফ পেজ এসইও কি, এইগুলোর যে থিওরিটিক্যাল যে কনসেপ্টটা আছে এটা আমরা এ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছি প্রথম পর্বেই। তো আশা করি আপনারা সকলেই জানেন অন পেজ এসইও কি। যদি তাও আরেকটু আমি আপনাদেরকে রিমাইন্ড করতে চাই, একটু ওয়ার্ম করতে চাই, যদি বলি অন পেজ এসইও হলো পেজের মধ্যে এসইও করা আর কি। পেজের মধ্যে এমন এমন জিনিস থাকে, এমন জিনিসটা আপনি করতে পারেন, এমন জিনিস করবেন যেটা পেজের আন্ডারে হবে, মানে ওয়েবসাইটের যে পেজটা আছে, যে কোনো পেজ হোক, সেই পেজের মধ্যে যে এসইওটা করা হবে সেটা হলো অন পেজ এসইও। সাপোজ ধরুন আমরা আমাদের এই ওয়েবসাইটেই যদি চলে যাই, আমি প্র্যাকটিক্যালি জাস্ট শর্ট করে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এইটা হলো এই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ, এটা এই ওয়েবসাইটের হোম পেজ। তো এই হোম পেজের মধ্যে আপনি যে এসইওটা করবেন, মানে এই হোম পেজের মধ্যে যে এসইওটা করবেন, এক কথায় এটাকে অন পেজ এসইও বলা হয়। তো এই অন পেজ এসইওটা করার ক্ষেত্রে এইটা কিন্তু আলাদা একটা সার্ভিস। এই অন পেজ এসইওটা কিন্তু একটা প্রফেশনাল সার্ভিস, যেটা আমাদের অনেক ভাই বোনেরা দিয়ে থাকেন। ফ্রিল্যান্স, যারা ফ্রিল্যান্সার আছেন তারা কিন্তু অন পেজ এসইওর একটা ভালো সার্ভিস দিয়ে থাকেন। এবং এই অন পেজ এসইও এই যে সার্ভিসটা আছে, এইটার কিন্তু ইন্ডিভিজুয়ালিও অনেক ভালো একটা ডিমান্ড আছে। তো আমরা এই অন পেজ এসইওরই আজকে মূলত কোর যে কনসেপ্টটা আছে এইটা কিভাবে করতে হয় সেটা ক্লিয়ার ধারণা নিয়ে নেব, এবং নেক্সট পর্বে আমরা প্র্যাকটিক্যালি একটু দেখে ফেলবো কিভাবে করতে হয়। অ্যান্ড তারপর আমরা মোটামুটি 1-2 পর্বের মধ্যেই এটা সম্পূর্ণ কভার করে দিব, এবং এ টু জেড আমরা অন পেজ এসইওটা কিভাবে করলে ভালো হয় এবং প্র্যাকটিক্যালি একদম ক্লায়েন্টের ওয়েবসাইটে কিভাবে অন পেজ এসইও করতে হয় সেটা আমরা মোটামুটি পুরোপুরি কভার করব। সো চলুন প্রথমেই আমরা দেখি। এই যে দেখতে পারতেছেন অন পেজ এসইও এর যে কনসেপ্টটা আছে, আমরা এই যে বুঝালামই তো অন পেজ এসইও বিষয়টা কি। ধরুন আমরা একটা নতুন ওয়েব পেজে চলে যাই এবং গুগলে আমরা তো অনেক কিছুই লিখে সার্চ করি, আমাদের কিওয়ার্ড অনেক কিছুই থাকে। তো সানগ্লাস যদি আমরা লিখে সার্চ করি, সানগ্লাস সানগ্লাস লিখে যদি আমরা জাস্ট সিম্পলি সার্চ করি, এইটা কিন্তু একটা কিওয়ার্ড। আমরা যদি এটাকে একসাথেও লিখে দিই, এটা কিন্তু একটা কিওয়ার্ড সানগ্লাস। তো আপনারা সকলেই জানেন কিওয়ার্ড কি, তো এটা নিয়ে আর কথা বলতেছি না। তো দেখতে পাচ্ছেন সানগ্লাস লেখার পর আমাদের সামনে কিন্তু গুগল আমাদেরকে অনেক রেজাল্ট প্রোভাইড করেছে। তো এই রেজাল্টগুলো প্রোভাইড করার ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের মানে ওয়েবসাইট আমাদের সামনে শো করতেছে। এই একটা ওয়েবসাইট, এইটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট। এখন গুগল যে এদেরকে র্যাঙ্ক দিবে, এটা কিন্তু অন পেজের এসইও এর উপর ভিত্তি করেও র্যাঙ্ক করে, অফ পেজের উপরেও ভিত্তি করে র্যাঙ্ক করে, এবং অলসো টেকনিক্যাল, মানে সব কিছুর কম্বিনেশনে কিন্তু গুগল তাকে, মানে এই একটা ওয়েবসাইটকে ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন দান করে। তো আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটটাকে প্রথম পজিশন, সেকেন্ড পজিশন, এইরকম টপ পজিশনে নিয়ে যেতে চাই আমাদের যে ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করব, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল তিনটি বিষয় মাথায় রেখে তিনটিকেই ওয়েল অপটিমাইজড, অর্গানাইজ করতে হবে। এমনভাবে করতে হবে যাতে আমরা তিন দিক দিয়েই স্ট্রং থাকি এবং আমরা আমাদের যে ওয়েবসাইটটা আমাদের আছে সেইটাকে আমরা কাঙ্ক্ষিত এই যে টপ নচ একটা পর্যায়ে আমরা যাতে সার্চ রেজাল্টে নিয়ে আসতে পারি।
তো দেখেন এখানে সানগ্লাস, আমরা সিম্পলি সানগ্লাস যে কিওয়ার্ডটা আছে এইটা লেখার পর এখানে দেখতে পারতেছেন একটা ওয়েবসাইট আসছে, এখানে ওয়েবসাইট তো বললাম কিভাবে এগুলো গুগল কিভাবে এদেরকে পজিশন দেয়। তো আমরা যদি অন পেজের দিকে খেয়াল করতে চাই, অন পেজের আসলে অন পেজের আন্ডারে কোন কোন বিষয়গুলো পড়ে, আমরা যদি এইটাকে একটু ওপেন করি, এইটাকেও যদি একটু ওপেন করি, এই তিনটা ওয়েবসাইটকে আমরা জাস্ট সিম্পলি ওপেন করলাম। এগুলো অবশ্যই যেহেতু ই কমার্স প্রোডাক্ট, দ্যাটস ওয়াই এগুলোকে ই কমার্সের প্রোডাক্ট হিসাবে ই কমার্স একটা, যেহেতু সানগ্লাস আমরা কিনি, ফিজিক্যাল একটা প্রোডাক্ট সানগ্লাস, এইটা এই জন্য ই কমার্স ওয়েবসাইট, এগুলো প্রতিটাই ই কমার্স এক একটা ওয়েবসাইট। তো প্রবলেম নাই, আমাদের যে মেইন কনসেপ্ট যেটা এটা আমরা বুঝলেই হলো। তো দেখেন এখানে আমরা সানগ্লাস লেখার পর আমরা যদি অন পেজের আন্ডারে বিষয়টা দেখতে চাই, এখানে দেখবেন এই যে সানগ্লাস লেখাটা আছে, এই সানগ্লাসটা লেখা কিন্তু এইখানে এই প্রতিটা ওয়েবসাইটের কোনো না কোনো জায়গায় আমরা ওয়েবসাইটের ওয়েব পেজের মধ্যে পাবো, এবং ভালো একটা অ্যামাউন্টের এইটার একটা পরিমাণ পাবো যেখানে আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখতে পারবো। দেখি আমরা এখানে যে এই যে ওয়েবসাইটটা আমরা ওপেন করলাম, সার্চ রেজাল্টের প্রথমেই যে ওয়েবসাইটটা ছিল, এ ব্রড রেঞ্জ অফ ট্রেন্ডি আইওয়্যার, এখানে পারফেক্ট লুক সুইটেবল পেয়ার, এই যে গ্লাসেস, এটা গ্লাসেস লেখা আছে, এক্স্যাক্ট সেম আমাদের সানগ্লাস পাই নাই। আমরা একটু নিচে যদি যাই, এই যে আই গ্লাসেস, এখানে আই গ্লাসেস সানগ্লাস, এই যে সানগ্লাস এক্স্যাক্ট সেম। এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের মধ্যে এই যে এই যে পেজটা আছে, যে পেজটা র্যাঙ্ক করেছে, এই পেজের মধ্যে এই সানগ্লাস লেখাটা আছে। আমরা যদি আরেকটু লক্ষ্য করি, এই যে দেখতে পাচ্ছেন আই গ্লাস, এটাও কিন্তু রিলিভেন্ট হিসাবে এইটাও কিন্তু মোটামুটি একটা আরেকটাকে মানে সাজেস্ট করতেছে। আচ্ছা আমরা আরেকটু নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন সানগ্লাসেস, এই যে দেখতে পাচ্ছেন এরা এইটা এই যে কিওয়ার্ডটা আমাদের ছিল সানগ্লাসেস, এটা কিন্তু এই ওয়েব পেজের মধ্যে একবার দুইবার না অনেকবারই তারা ইউজ করেছে, কিন্তু এইটা এমনভাবে তারা ইউজ করেছে যাতে এইটা সম্পূর্ণ ন্যাচারাল দেখতে মনে হয়। তো আমাদেরকেও এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি জাস্ট আপনাদেরকে এই কনসেপ্টটা বুঝালাম যে সানগ্লাস বা আপনি যেই রকম যে বিষয় নিয়েই সার্চ করেন না কেন, আপাতত তো সানগ্লাস লিখলাম, যদি আমরা কিওয়ার্ড রিসার্চ লিখি, কিওয়ার্ড প্ল্যানার কিওয়ার্ড প্ল্যানার হিসেবে যদি লিখি, দেখেন কিওয়ার্ড প্ল্যানার লিখলাম, এটা কিন্তু আমাদের একটা কিওয়ার্ড। এখানে এমন বিষয়গুলো, এমন ওয়েবসাইট এখানে গুগলের সার্চ ইঞ্জিন আমাকে সাজেস্ট করতেছে, যেগুলো কিন্তু কিওয়ার্ড প্ল্যানার এই যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটাকে যেগুলা এক্সিস্ট করে এইগুলোকেই কিন্তু গুগল র্যাঙ্ক করিয়েছে। তো আমরা যদি এইগুলোকেও একটু দেখতে চাই, এখানে কিওয়ার্ড প্ল্যানার, এই যে গুগল এডস, গুগল হেল্প, কিওয়ার্ড টুল, ওয়ার্ড স্ট্রিম, এইগুলোকে গুগল কিন্তু সার্চ রেজাল্টে নিয়ে আসছে এই কিওয়ার্ডের পরিপ্রেক্ষিতে, এই কিওয়ার্ডের উপর বেস করে। তো আমরা এখানে যদি এইগুলোকে দেখতে চাই, এগুলোকে যদি একটু ওপেন করি আমরা, কিওয়ার্ড প্ল্যানার, ওয়ার্ড স্ট্রিম, আচ্ছা এগুলো কিন্তু রিলিভেন্সি, তো এইগুলো দেখতে পারবেন, এই যে কিওয়ার্ডের প্ল্যানার যে লেখাটা আছে, এই যে দেখতে পারতেছেন এরা কিন্তু এই যে কিওয়ার্ড প্ল্যানারটা, আমরা এখনই আসতেছি যে বিষয়গুলো দেখতে হবে, এই যে দেখতে পারতেছেন কিওয়ার্ড প্ল্যানারটা ইউআরএলে আছে, রাইট কিওয়ার্ডস, এখানে কিওয়ার্ড প্ল্যানার এই যে এই লেখাটা তাদের ওয়েব পেজে আছে। তো মোটামুটি এই কনসেপ্টটা আমি হোপফুলি আপনাদেরকে ক্লিয়ার করে ফেলছি, যে ওয়েব পেজের মধ্যে এই যে প্রতিটা কিওয়ার্ড আমরা যেটা প্লেস করব, যে কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব, সেটা পেজের মধ্যে, যে পেজ নিয়ে কাজ করব সেই পেজের মধ্যে নিয়ে আসাটা, সেই পেজের মধ্যে এটাকে ন্যাচারালি বসিয়ে দিয়ে যে এসইওটা করা হয়, এটাকে মেনলি অন পেজ এসইও বলে। তো এটা আমরা বুঝে ফেললাম, দেন আমরা চলে যাব আমাদের এই যে শিটে। এই যে শিটের মধ্যে আপনারা দেখতে পারতেছেন কোর যে প্রিন্সিপালস আছে, মূল যে বিষয়গুলো আছে একটা ওয়েবসাইটের অন পেজ এসইও করার ক্ষেত্রে কিওয়ার্ডটাকে আমরা কোন কোন জায়গায় প্লেস করতে হবে, যে কনসেপ্টটা আছে এইটাকে আমরা এখান থেকে বুঝে নেব। প্রথমে আছে ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট টাইটেল, দেন কন্টেন্ট। আচ্ছা প্রথমে আমরা এই যে ওয়েবসাইট ইউআরএলটা নিয়ে আগাই। ওয়েবসাইট ইউআরএল বিষয়টা কি? প্রতিটা ওয়েবসাইটের যে এই যে ডেস্টিনেশন যে অ্যাড্রেস, মনে করেন আপনি ফেসবুকে সার্চ করলেন, ফেসবুকে গেলেন, এখানে facebook.com, এইটা হলো ফেসবুকের একটা ঠিকানা, ডোমেইন নেম বলতে পারেন, ইউআরএল বলতে পারেন। তো এইটাই হলো facebook.com, এইটা হলো ইউআরএল। তো প্রতিটা ওয়েবসাইটের যে প্রতিটা ওয়েবসাইটের যে ঠিকানা সেটাকে ইউআরএল বলা হয়। তো যেহেতু আমরা এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি সাপোজ, তাহলে এই ওয়েবসাইটের এইটা হবে ইউআরএল।
তো প্রতিটা ওয়েবসাইটের ইউআরএল হলো এইটা মেইনলি যে ওয়েবসাইটের কোর যে পেজটা আছে ইউআরএলটা আছে এটাকে বলা হয় ইউআরএল, মানে যে ঠিকানাটা আছে। দেন এইটার সাথে যদি আমরা অ্যাবাউট আছে ক্লিক করি, সার্ভিস, প্রাইসেস, কন্ট্যাক্ট, এই যে দেখতে পাচ্ছেন এইখানে এইগুলো ক্রিয়েট করা না। যদি আমরা এখানে যাই দেখতে পাচ্ছেন এই যে ads.google.com এইটা হলো এইটার ইউআরএল। এই যে ads.google.com পর্যন্ত হলো এই ওয়েবসাইটের মেইন ইউআরএল। দেন এইগুলো আছে, এই ইউআরএল এর সাথে অনেকগুলো লেজ আছে যেগুলো আপনাকে বলতে হবে। এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো যে এগুলো কোথা থেকে আসতেছে। এই যে ইংলিশ, হোম, টুলস, এগুলো কোথা থেকে আসে না আসে। তো আপাতত বুঝে নেন এইটা হলো মেইনলি, এইটাকে বলা হয় ইউআরএল। এগুলো বলতে পারেন ইউআরএল এর সাথে বলতে পারেন ইউআরএল এর সাথে লেজ বলতে পারেন আর কি। তো কিওয়ার্ড প্ল্যানার এই যে দেখতে পাচ্ছেন এগুলো এখনই আমরা বুঝতেছি আর কি। তো আপাতত যেহেতু এখন বুঝালাম যে মেইনলি ইউআরএল বিষয়টা কি, একটা ওয়েবসাইটের যে ইয়েটা আছে, যে ডেস্টিনেশন অ্যাড্রেসটা আছে, সম্পূর্ণটাকেই বলা হয় ইউআরএল। তারপর আমরা যাব ঠিক ইউআরএলটা আমাদের কোন ক্ষেত্রে কি প্রয়োজনে কাজ করে আর কি, বা অন পেজের ক্ষেত্রে ইউআরএলটা কি কাজ করে না করে। তো ধরুন আমরা যদি চলে যাই এই যে কিওয়ার্ড প্ল্যানারই লিখলাম, এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড প্ল্যানার লেখার পর, অথবা আমরা যদি এখানে অন্য একটা কিওয়ার্ড নিয়ে কাজ করি, সাপোজ ধরুন রিয়েল এস্টেট লিখে সার্চ করলাম। ধরুন আমরা রিয়েল এস্টেট লিখে সার্চ করলাম, প্রথমে আমাদেরকে উইকিপিডিয়ার একটা পেজ দিচ্ছে। দেন এই যে রিয়েল এস্টেট, আমরা এইগুলোকে নতুন একটা ট্যাবে ওপেন করব। তো ওপেন করলাম, তো দেখেন ইউআরএলটা কি কাজে মেইনলি লাগে। একটা ওয়েবসাইটের অন পেজ এসইও করার ক্ষেত্রে আপনারা যে ইউআরএলটা চুজ কেন করবেন, দেখেন এখানে প্রতিটা ওয়েবসাইটের এইগুলো র্যাঙ্কের ক্ষেত্রে ওয়েবসাইট যে গুগল যে র্যাঙ্ক দিয়েছে এগুলো র্যাঙ্ক করে দেওয়ার এগুলোর মেইন রিজনই হলো এরা প্রতিটা ওয়েবসাইটই মেইনলি এই যে কিওয়ার্ডটা রিয়েল এস্টেট এই কিওয়ার্ডটা তারা প্রতিটা ওয়েবসাইট তাদের এই যে ইউআরএলটা আছে না, এই ইউআরএলের মধ্যে ইউজ করেছে। তো আমরা এটা এখনই দেখতে পারবো যদি আমরা এটাকে ওপেন করি। এই যে নাভানা রিয়েল এস্টেট, এটা কিন্তু নাভানা রিয়েল এস্টেট যেটা, হ্যাঁ এটা কিন্তু এই যে আমরা যে পেজটা আছে রিয়েল এস্টেট, এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু মেইনলি এদের এই যে ইউআরএলের মধ্যে এই যে আমাদের কিওয়ার্ডটা আছে রিয়েল এস্টেট, এরা কিন্তু এটা কিন্তু এইখানেই ইউজ করেছে ইউআরএলের মধ্যে। যদি আমরা এইখানেই দেখি এই যে রিয়েল এস্টেট .asp, এই যে দেখতে পাচ্ছেন এদের মেইন ডোমেইন বা ইউআরএল না থাকলেও এখানে যে ওরা যে পেজটা এখানে র্যাঙ্ক করেছে এই র্যাঙ্কের মধ্যে কিন্তু এই যে কিওয়ার্ডটা আছে ইউআরএলের মধ্যে এই কিওয়ার্ডটা ওরা কিন্তু প্লেস করে দিয়েছে। যদি আমরা আরেকটা কিওয়ার্ড মানে আরেকটা যেটা ছিল ওয়েবসাইটে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন ওদের মেইন যে ওয়েবসাইটের ওয়েব ইউআরএলটা আছে এখানে কিন্তু রিয়েল এস্টেট লেখাটা চলে আসছে। তো এখানে এইটাই মেইনলি হলো কাজ, যে আমরা যে সময় প্রথম কনসেপ্ট আমাদের ক্লিয়ার হোপফুলি হয়ে গেছে। যে সময় আমরা কাজ করব একটা ওয়েবসাইটের ওয়েব পেজ নিয়ে কাজ করব, প্রথমেই আমাদেরকে মেক শিওর করতে হবে যে এটার জন্য ইউআরএলে আমাদের যে কাঙ্ক্ষিত কিওয়ার্ডটা আছে এইটাকে যেন আমরা ইউআরএলে প্লেস করি সুন্দরভাবে। তারপর হলো পরবর্তী যে কনসেপ্টটা, সেকেন্ড কনসেপ্ট, সেটা হলো ওয়েবসাইটের টাইটেল। তো প্রথমেই আমরা বুঝবো কি কোনটা ওয়েবসাইটের মেইনলি ওয়েবসাইটের টাইটেল কাকে বলা হয়। দেন আমরা বুঝবো কেন বা কিভাবে আমরা ওয়েবসাইট টাইটেলে অন পেজ এসইও করব, বা এটার কাজই কি, বা এটার ফলপ্রসূ বা এটার রেজাল্টটা কি। তো ধরুন আমরা যদি এখানে এই যে আমাদের রেজাল্টটা আছে সার্চ রেজাল্ট, রিয়েল এস্টেট লেখার পর প্রতিটা ওয়েবসাইটেই দেখবেন প্রতিটা ওয়েবসাইটের যে টাইটেল আছে প্রতিটা ওয়েবসাইটের টাইটেলের মধ্যে কিন্তু এই রিয়েল এস্টেট লেখাটা কোনো না কোনোভাবে ওরা প্লেস করে দিয়েছে। এই যে রিয়েল এস্টেট রিয়েল এস্টেট রিয়েল এস্টেট রিয়েল এস্টেট, এই যে লেখা দেখতে পারতেছেন। তো মোটামুটি এইটাকেই বলা হয় টাইটেল। প্রতিটা ওয়েবসাইটের যে টাইটেল ইউআরএল এর নিচে এইটাকে বলা হয় ইউআরএল। দেখতেই পারতেছেন এইটাকে ওয়েবসাইটের ইউআরএল এইটাকে বলা হয়, আর এইগুলোকে বলা হয় টাইটেল। এই সম্পূর্ণটাকে নীল কালার যেটা আছে এটাকে বলা হয় টাইটেল। আমরা ওয়েবসাইটে গেলেও বুঝতে পারবো টাইটেল কাকে বলা হয় আর কি। তো প্রতিটা ওয়েবসাইটের মেইন যে টাইটেল আছে একটা টাইটেলই থাকে, প্রতিটা ওয়েবসাইটের পেজ আর কি, প্রতিটা পেজের একটা মেইন টাইটেলই থাকে, তারপর সাব টাইটেলগুলো থাকে। তো আমরা আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যে একটা ওয়েবসাইটের টোটাল টাইটেল থাকে 1 2 3 4 5 6। একটা প্রথমটার নাম হলো H1 H2 এইরকম 6টা টাইটেল মানে
টাইটেল ট্যাগ থাকে, ধরুন H1 থেকে H6 পর্যন্ত। আচ্ছা, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আপাতত বুঝলেন আপনারা টাইটেলটা কি এবং টাইটেলের মধ্যে কিভাবে তা আমরা অন পেজ এসইও এর জন্য কিভাবে টাইটেলের মধ্যে আমাদের কিওয়ার্ডটা রেখে দিতে পারি এবং রেখে দিলে কিভাবে এইটা র্যাঙ্ক করতে আমাদেরকে হেল্প করতে পারে। তো আপাতত মেইনলি আপনাদেরকে এটা হোপফুলি বুঝাতে পেরেছি। দেন আমাদের পরবর্তী যে কনসেপ্টটা আছে কন্টেন্ট। একটা ওয়েবসাইটের কন্টেন্ট কি এবং কন্টেন্টের মধ্যে আমরা কিভাবে ওয়েবসাইট এসইও অন পেজ এসইও করতে পারি বা এটা কিভাবে ফলপ্রসূ হতে পারে আর কি। তো দেখতে পারতেছেন কন্টেন্টের আন্ডারে আমরা লিখে দিয়েছি টেক্সট, ইমেজ, ভিডিও। ধরুন আপনারা এই যে এইগুলো র্যাঙ্ক করেছে, আমরা নাভানা যেটা আছে, হ্যাঁ নাভানা রিয়েল এস্টেট, তো এইটা মেইনলি র্যাঙ্ক করেছে এই যে ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটের এই যে ওয়েব পেজটা আছে এইটা হলো এক্সপ্লোর ইউর প্রপার্টি, এইখানে কিছু লেখা আছে। তো এই যে লেখাগুলো আছে, এই যে রেড লাইফ লিভিং স্ট্যান্ডার্ডস, কোয়ালিটি, ডিজাইন, রিলায়েবিলিটি, এই যে বিভিন্ন এই যে সম্পূর্ণ ওয়েবসাইটের মধ্যে আমরা যা যা দেখতেছি, ধরুন এইটা যা যা দেখতেছি হতে পারে সেটা ইমেজ, হতে পারে সেটা এই যে দেখতে পারতেছেন এই যে লেখাগুলা, এগুলো হতে পারে এই যে লেখাগুলা, এগুলো সম্পূর্ণ সবগুলোকে বলা হয় কন্টেন্ট, ওয়েবসাইটের কন্টেন্ট, এই ওয়েব পেজের কন্টেন্ট। তো এই ওয়েব পেজের কন্টেন্টটা হতে পারে লেখা, টেক্সট হতে পারে, এটা দেখতে পারতেছেন এখানে টেক্সট, ইমেজ, ভিডিও। টেক্সট হতে পারে, ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে। এই যে প্রথমে আমরা দেখতে পারতেছি এখানে যেটা ছিল অ্যানিমেটেড হয়ে, হোপ মেবি এটা ভিডিও, হ্যাঁ অ্যানিমেটেড একটা ভিডিও হতে পারে। তো এইগুলো মেইনলি হলো একটা ওয়েব পেজের কন্টেন্ট। এখন আমরা যে সময় আমাদের এই ওয়েবসাইটটাকে নিয়ে কাজ করব, আমরা এই ওয়েবসাইটটাকে নিয়ে কাজ করার সময় আমাদেরকে এই অন পেজে এমনভাবে এসইও করতে হবে যাতে এই এসইও, এই যে আমাদের যে কিওয়ার্ডটা আছে রিয়েল এস্টেট ধরুন, এই কিওয়ার্ডটা যাতে এই যে লেখাগুলো আমরা ইউজ করতেছি এই লেখাগুলোর প্রতিটাতে দিতে হবে না, এই লেখাগুলোর সাথে এমনভাবে আমরা ন্যাচারালি এগুলোকে প্লেস করব যাতে অন পেজের মধ্যে এই ইমেজের মধ্যেও যাতে এই রিয়েল এস্টেট, এই যে আমাদের যে কোনো হোয়াট এভার যে কোনো কিওয়ার্ড হোক এগুলো যাতে থাকে, হোক সেটা ইমেজ হতে পারে, সেগুলো এই যে কিওয়ার্ড হতে পারে, এগুলো যে কোনো ধরনের টেক্সট হতে পারে, যে কোনো ধরনের টাইটেল। তো এইটাই মেইনলি হলো এইটার যে কিওয়ার্ড বা কিওয়ার্ডের যে কনসেপ্টটা আছে কন্টেন্টের মধ্যে আমাদেরকে এই যে অন পেজ এসইও করার ক্ষেত্রে কন্টেন্টের মধ্যে সেই কন্টেন্টটা হতে পারে টেক্সট, ইমেজ, ভিডিও, যে কোনো একটার মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে কিওয়ার্ডটা আছে সেটাকে প্লেস করে অন পেজ এসইওর কাজ করতে হবে আর কি। তো আশা করি মূলত আমরা অন পেজ এসইওর যে কন্টেন্টটা আছে, কনসেপ্টটা আছে সরি, তো অন পেজ এসইওর যে মেইন কনসেপ্টটা আছে আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কিভাবে একটা ওয়েবসাইট এসইও অন পেজ এসইও করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে কি কি বিষয়ের উপর, ইউআরএল এর উপর আমরা মেক শিওর করতে হবে। কিভাবে এগুলো মেক শিওর করবো অবশ্যই আমরা প্র্যাকটিক্যালি নেক্সট পর্বে যে সময় দেখব সেটা অবশ্যই বুঝতে পারবেন। আপাতত এটুকুই জেনে রাখেন যে আমরা অন পেজ এসইও যে সময় করতে যাব আমাদেরকে 3টি বিষয় বা 4টি বিষয় মাথায় রাখতে হবে যে হোয়াট ইজ মানে ওয়েবসাইট ইউআরএল যেটা আছে ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে যেন আমাদের যে কিওয়ার্ডটা আছে সেটাকে যেন আমরা প্লেস করি, ওয়েবসাইটের যে টাইটেলটা আছে সেখানে যাতে আমরা সেটাকে প্লেস করি, অলসো ওয়েবসাইটের যে কন্টেন্টটা আছে টেক্সট, ইমেজ, ভিডিও, এইগুলোতেও যাতে আমরা আমাদের কিওয়ার্ডটাকে ইউজ করি। যদি আপনারা এটার লাস্ট এই যে কন্টেন্টের এক্সাম্পল দেখতে চান, এই যে দেখতে পারতেছেন এখানে আমাদের যে ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করেছে সেই ওয়েবসাইটের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় ডেসক্রিপশন। এই ওয়েবসাইটের যে ডেসক্রিপশনটা আছে, এই ওয়েবসাইটের যে ডেসক্রিপশন এইগুলো এইখানে দেখতে পাচ্ছেন রিয়েল এস্টেট এই ডেসক্রিপশনে লেখা আছে। যদি আপনারা দেখেন খেয়াল করেন এই যে দেখেন এখানে রিয়েল এস্টেট লেখাটা এই যে ডেসক্রিপশনে আছে, এইখানে এই ওয়েবসাইটেরও রিয়েল এস্টেট যে কিওয়ার্ডটা আছে এটা কিন্তু এই ডেসক্রিপশনে আছে। অলসো আপনারা যদি এই যে ইমেজটা আছে এই ইমেজটাকেও যে সময় আপনারা ওপেন করবেন ইমেজের ইউআরএলটাকে তাতেও কোনো না কোনোভাবে ওরা এই যে রিয়েল এস্টেট লেখাটা তারা কিন্তু প্লেস করে দিয়েছে। দ্যাটস ওয়াই এইটা কিন্তু এখানে র্যাঙ্কও করেছে আর কি। এই যে কোনো ইমেজ যেটা তারা ইউজ করেছে সেটা কোনো না কোনোভাবে এইসব এইখান থেকে আর কি পেয়ে গিয়েছে, এইখানে যে কোনো একটা পিকচার, এই যে ইমেজ, এটা রিয়েল এস্টেট .com। হ্যাঁ, যেহেতু এই ওয়েবসাইটটা এই ইমেজটা এই রিয়েল এস্টেট ওয়েবসাইটের সাথে কাজ করতেছে মেইন ফিচার ইমেজ হিসাবে, এইগুলো এইটা কিন্তু এটার জন্য র্যাঙ্ক হয়ে গেছে, যেহেতু এই ইউআরএলের মধ্যেও এই ইমেজের ইউআরএলের মধ্যেও যেহেতু এই রিয়েল এস্টেট লেখাটা প্লেস হয়ে গেছে। তো এইগুলোই মূলত ঘুরে ফিরে কাজ করে আর কি, এগুলো মেইনলি কাজ করে যে কোনো একটা ইমেজ হতে পারে, তো ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, সেগুলো মেইনলি এইভাবেই কাজ করে অন পেজ এসইও এর ক্ষেত্রে। তো মেইনলি আজকের পর্বতে আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি। আজকের
পর্বটি আপনারা পুরোপুরি না বুঝলেও আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, নেক্সট যে পর্ব আসছে সেটাতে আপনারা অন পেজ এসইও যে সময় আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, অবশ্যই আপনারা বুঝবেন। আজকের পর্বটি এ পর্যন্তই, যদিও এটা থিওরিটিক্যাল হয়ে গেছে। আমি নেক্সট পর্বে আমরা প্র্যাকটিক্যালি যে সময় দেখাবো আপনারা কিভাবে এই যে কনসেপ্টগুলো নিয়ে কথা বলেছি আর কি, কিভাবে ইউআরএলে আমরা আমাদের কিওয়ার্ডটা রাখবো, কিভাবে টাইটেলে রাখবো, কিভাবে ডেসক্রিপশনে এইটা রাখবো, মেক শিওর করবো, কিভাবে ইমেজের মধ্যে এই লেখাগুলোকে অল্টার টেক্সট হিসেবে বা এই ইমেজের ইউআরএলে কিভাবে দিয়ে দিতে পারি, সেটা সম্পর্কে বিস্তারিত আমরা জানবো নেক্সট পর্বে। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট পর্বে। আশা করি আপনারা অন পেজ এসইও এর মোটামুটি একটা যে বেসিক কনসেপ্ট সেটা আজকের এই পর্ব থেকে ক্লিয়ার হয়ে গেছেন, এবং কোন কোন ক্ষেত্রে কনসেপ্ট কী কী জিনিস মেইনলি মাথায় রাখতে হয় সেটা নিয়েও বিস্তারিত একটা আইডিয়া পেয়ে গেছেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা মোটামুটি অন পেজ এসইও এর টু জেড সব কিছু কভার করে ফেলবো, এবং নেক্সট পর্বে আমরা একটা লাইভ ক্লায়েন্ট প্রজেক্ট, একজন ক্লায়েন্ট যদি আমাদেরকে অন পেজ এসইও করার জন্য বলে থাকে কিভাবে কী করতে হয়, সেটাও আগামী পর্বের মধ্যে আমরা সম্পূর্ণ কমপ্লিট করে অন পেজ এসইও এর কাজ শেষ করে ফেলবো। সো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। তো এই জন্য প্রথমে আমরা একটু আমাদের যে গুগল ডক ফাইলটা আছে এখানে আমরা চলে যাব। ডে নম্বর 8, অষ্টম দিন, নবম দিনে আজকে আমরা কি শিখবো না শিখবো, অন পেজ এসইও এর মোটামুটি ক্লিয়ার সব কিছুর আইডিয়া আর একটু ডিপলি নিয়ে নিব। দেন আমরা প্র্যাকটিক্যালি আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা অন পেজ এসইও একটা ফুল প্রজেক্ট বলা যায়। অন পেজ এসইওর কোনো অর্ডার যদি আপনি পান তাহলে সেটা কিভাবে ফিক্স করবেন সেটাও জেনে ফেলবো। তো চলুন আজকের এই পর্বে আমরা মোটামুটি এই পর্যন্ত আমরা কভার করব সব কিছুই। তো প্রথমেই আমরা দেখি এখানে অন পেজ এসইও স্পেশালি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো আমরা আজকে যে অন পেজ এসইওটা করব, অন পেজ এসইও কিন্তু আপনার যে কোনো ওয়েবসাইটের জন্যই কাজ করেন সেটার জন্য আপনার অন পেজ এসইও করতে হবে। তো আজকে এই পর্বে আমরা মেইনলি এই কোর্সেই মূলত আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ফোকাস করে সম্পূর্ণ এ টু জেড ওয়েবসাইট ডিজাইন, এবং সম্পূর্ণ, যেহেতু আমার এই চ্যানেলটা ওয়ার্ডপ্রেস রিলেটেড, আমি সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কীভাবে অন পেজ এসইও, অফ পেজ এসইও সব কিছু করতে হয় সেটা দেখাবো, এবং তারপর আমরা অন্য সিএমএস বলা যায় শপিফাইতে কীভাবে এসইও করতে হয় এবং কোডিং ওয়েবসাইটে কীভাবে করতে হয় সেগুলো দেখাবো। কিন্তু প্রথমে তার আগে আমি সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কীভাবে কী করতে হয় সেগুলো দেখাবো। তো যেহেতু আমরা এখানে যে টপিকটা আমরা দিয়ে দিয়েছি অন পেজ এসইও স্পেশালি ফর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমরা মেইনলি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফোকাস করে কিভাবে অন পেজ এসইও করতে হয় সেইটাই দেখব। তো এখানে প্রথমেই দেখতে পারতেছেন ইউআরএল, টাইটেল, ফার্স্ট লাইন, মেটা ডেসক্রিপশন। তো এগুলো আমি কেন লিখলাম প্রথমেই আপনাদেরকে আমি বলি। ফার্স্ট টপিক যেহেতু এটা প্রথমেই হলো ইউআরএল, টাইটেল, ফার্স্ট লাইন। তো আমরা যে ফোকাস কিওয়ার্ডটা নিব, সাপোজ আমাদের ফোকাস কিওয়ার্ডটা হলো বেস্ট রিয়েল এস্টেট কোম্পানি, এইটা হলো আমাদের ফোকাস কিওয়ার্ড। এখানে আমরা লিখলাম ফোকাস কিওয়ার্ড, ধরুন আমাদের এইটা ফোকাস কিওয়ার্ড, মানে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব, এই কিওয়ার্ডটা আমরা র্যাঙ্ক করাবো। তো আমাদের ফোকাস কিওয়ার্ডটা আমরা লিখলাম বেস্ট রিয়েল এস্টেট কোম্পানি। তো এইটা হলো আমাদের ফোকাস কিওয়ার্ড। তো এই ফোকাস কিওয়ার্ডটা আমরা অন পেজ এসইও যে সময় করব, আমাদের যে সময় এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব এবং অন পেজ এসইও যে সময় আমরা ফিক্স করব, সেই সময় আমাদেরকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে ইউআরএল যেটা আছে, এই যে ইউআরএলটা থাকবে আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা থাকবে মেইন ইউআরএল, এই ইউআরএলের আমরা যে পোস্টটা করব, যে কন্টেন্টটা আমরা লিখবো আর কি, এগুলো আপনারা আপাতত শুনে নেন। তো নেক্সট পর্বে আমরা প্র্যাকটিক্যালি দেখালে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন ফুললি। তো মনে করেন আমরা যেই কাজটা করব আর কি, যেই কন্টেন্টটা আমরা লিখবো সেই কন্টেন্টের ইউআরএলের অপশনে যাতে আমাদের এই যে বেস্ট ফোকাস কিওয়ার্ড যেটা আছে এইটা যাতে ইউআরএলে থাকে, টাইটেলে থাকে, এবং কন্টেন্ট আমরা যেটা লিখবো এইটার ফার্স্ট লাইনেও যাতে এই ফোকাস কিওয়ার্ড, আমাদের যে কিওয়ার্ডটা থাকবে আর কি, সেই কিওয়ার্ডটা যেন এইখানে ফার্স্ট লাইনেও থাকে, মানে ওই যে প্রথম লাইনে কন্টেন্টের শুরুতেই যাতে এই কিওয়ার্ডটাও থাকে। এবং অলসো মেটা ডেসক্রিপশন যেটা আছে, মেটা ডেসক্রিপশনটা নিয়ে একটু পরে বলতেছি। এইটা মেটা ডেসক্রিপশনটা অটোমেটিক্যালি, যেহেতু আমরা এখানে যদি আমরা একটু এক্সাম্পল একটু পরেই দেখব, মেটা ডেসক্রিপশনেও আপাতত জেনে রাখেন, মেটা ডেসক্রিপশনেও যাতে আমরা এই বেস্ট রিয়েল এস্টেট কোম্পানিটা
আমরা মানে এই যে আমরা ফোকাস কিওয়ার্ড যেটাই আপনি নিয়ে কাজ করবেন আর কি, সেটা যাতে এই 4টা বিষয়ের মধ্যে থাকে। প্রথমেই অন পেজ ফিক্স করার ক্ষেত্রে এই 4টা জিনিস আপনার মাথায় রাখতে হবে, যাতে আপনার ফোকাস কিওয়ার্ডটা এই 4টা বিষয়ে, এই 4টা জায়গায় যাতে আপনি মেক শিওর করেন আপনার এই ফোকাস কিওয়ার্ডটা আছে। দেন আপনারা প্রথমে আমরা চলে যাই ইউআরএলটা কি, টাইটেল ফার্স্ট লাইন। আপনারা গত পর্বে অবশ্যই জেনেছেন ইউআরএলটা কি। তো ধরুন আমরা এখানে সার্চ করলাম বেস্ট রিয়েল এস্টেট কোম্পানি ইন ইউনাইটেড কিংডম। দেন এখানে দেখতে পারতেছেন এইগুলো যেহেতু স্পন্সর্ড, মানে এগুলো অ্যাড, আমরা অর্গানিক নিয়ে যেহেতু কাজ করতেছি, আমরা এই যে দেখতে পারতেছেন, আমরা এইটা নিয়ে আপনাদেরকে বুঝাই। এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মধ্যে এইটা হলো এদের ইউআরএল। এইখানে ইউআরএলটা সম্পূর্ণ এখানে দেখা যাবে, এখানে ক্লিক করলে একটু পরেই দেখতেছি। এইটা হলো ইউআরএল, গত পর্বে দেখিয়েছি। এইটা হলো টাইটেল, এটা হলো আমাদের ডেসক্রিপশন, এটা হলো আমাদের ডেসক্রিপশন। তো টাইটেলের মধ্যে সব কিছুতে যেহেতু আমরা আগেই বলেছি আমাদের মানে আমাদের এই যে ফোকাস কিওয়ার্ড যেটা আছে, এই ফোকাস কিওয়ার্ডটা যাতে মেক শিওর করি আমরা সব জায়গায় রাখতে। তো সেক্ষেত্রে আমাদের উপকারিতা বলি যে গুগল কিন্তু একটা অটোমেটেড ক্রাউলার আছে, গুগলের একটা রোবট আছে। সেই রোবটটা যে সময় আমাদের এই ওয়েবসাইটটা, এই যে কন্টেন্টটা পড়বে, সে সময়ে অবগত হয়ে যাবে যে আমরা এইটা নিয়ে কাজ করতেছি, আমাদের মেইন ফোকাস কিওয়ার্ডটা এইটা। তো সেই যে সময় বুঝে যাবে, তো অটোমেটিক্যালি সে আমাদেরকে র্যাঙ্ক দিতে শুরু করবে আর কি। তো দেখি আমরা এখানে, যেহেতু আমরা বললাম বেস্ট রিয়েল এস্টেট কোম্পানি, এখানে রিয়েল এস্টেট কোম্পানি এখানে কিওয়ার্ডে তারা রেখেছে, যদিও বেস্টটা তারা ইউজ করে নাই। তারপর এখানে আমরা লিঙ্কটা দেখবো একটু পর। এই যে এখানে দেখতে পাচ্ছেন মেটা ডেসক্রিপশনে কিন্তু বেস্ট রিয়েল এস্টেট কোম্পানিস দুই জায়গায় পেলাম, আরও 2 জায়গায় বাকি। তো এইখানে আমরা দেখি যদি এইটাকে যদি আমরা ওপেন করি, একটা নতুন ট্যাবে, এই যে রিয়েল এস্টেট কোম্পানিস, এখানে বেস্ট, তারা যেটা বেস্ট কিওয়ার্ড যেটা আছে এটা মডিফায়ার, তো মডিফায়ারটা তারা ইউজ করে নাই বেস্ট হিসাবে। তো রিয়েল এস্টেট কোম্পানিস ইউকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইটা ওরা দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এইটা ইউআরএলও কিন্তু আছে, 3 জায়গায় আমরা পেয়ে গেলাম। তারপর যদি আমরা আরেকটু নিচে যাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রথম লাইনেই আমরা যেহেতু আগে মেটা ডেসক্রিপশনে পেয়ে গেছি, এইটাকে বলে মেটা ডেসক্রিপশন। তারপর যদি আমরা এখানে দেখি মেটা ডেসক্রিপশনের পর এখানে প্রথম যে কন্টেন্টের এখান থেকে হলো কন্টেন্ট শুরু, এখান থেকে ওনাদের কন্টেন্ট শুরু, এবং এই কন্টেন্টের প্রথমেই দেখতে পাচ্ছেন রিয়েল এস্টেট কোম্পানিস। এখানে বেস্টের জায়গায় টপ আসছে, এটা কোনো প্রবলেমই না, ওরা এটা রিলেভেন্ট হিসাবে চলে আসছে। তো এখানে দেখতে পারতেছেন রিয়েল এস্টেট কোম্পানিস হিসাবে প্রথম লাইনেই তারা এইটা দিয়ে দিয়েছে। তো আপনি দেখবেন অনেক জায়গায় হয়তো পাবেন না এই যে ট্রিটা ওরা মেনটেন করে না, কিন্তু তারপরও ওরা র্যাঙ্ক পেয়ে যায়। কিন্তু আপনাকে একটা প্রিন্সিপালস মানতে হবে। তো ওয়ান পেজ এসইও এর ক্ষেত্রে প্রথমেই আমি যে বিষয়গুলো বললাম এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তো দেখলেনি প্রতিটা ওয়েবসাইট মোটামুটি যারা র্যাঙ্কে আসছে, মোটামুটি সবাই তারা এই প্রিন্সিপালসটা ফলো করে। এখন আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা নিয়ে পরবর্তীতে কথা বলতে পারি, এখনই বলে ফেলি, যে আপনারা যে কন্টেন্টটা লিখবেন, যে এইটা কিন্তু একটা কন্টেন্ট, বা এখানে পেজের যা কিছু আছে সব কিছুই তো কন্টেন্ট আমরা জানি। তো এই যে কন্টেন্টগুলো আছে এইগুলো কিন্তু মেক শিওর করতে হবে আপনি এখানে, যেহেতু ফোকাস কিওয়ার্ড আছে, ফোকাস কিওয়ার্ডটা মানে আছে বলেই যে আমি মানে যেভাবে ইচ্ছা সেই রকম ইউজ করতে পারবো সেটা কিন্তু না। এটা কিন্তু ন্যাচারালি, আমরা একটু পরেই দেখবো, এগুলোর কিন্তু একটা প্রিন্সিপালস এগুলোর আছে, যাতে এগুলো ন্যাচারাল থাকে, ইনফরমেটিভ থাকে একদম। এগুলো দেখে এমনভাবে আপনি প্লেস করতে হবে যাতে এইটা ক্রলার যে সময় ক্রল করবে, মানে রোবটটা যে সময় স্ক্রল করবে, তো সেই সময় যাতে বুঝতে পারে এগুলো সম্পূর্ণ হিউম্যান টাচ, সম্পূর্ণ ন্যাচারাল লেখা। তো এই ন্যাচারাল লেখাটার মধ্যে এমনভাবে আমাদেরকে কিওয়ার্ডটা প্লেস করে দিতে হবে। তারপর আসুন আমরা দেখি কোন ধরনের কন্টেন্ট পোস্ট করবেন। অবশ্যই কন্টেন্ট পোস্ট করবেন কোন ধরনের, এটা আমরা সকলেই জানি যে কিওয়ার্ড, আমাদের যে মেইন কিওয়ার্ডটা থাকবে, অবশ্যই তো আমরা কন্টেন্টে 1-2টা দিব না, অনেকগুলো কন্টেন্ট থাকবে। তো আপনি যে কন্টেন্টটা দিবেন, একটা কন্টেন্ট তো অবশ্যই একটা কিওয়ার্ডের উপর বেস করে হবে। তো সেই কন্টেন্টটার ফোকাস যাতে থাকে কোন ধরনের, সেই কন্টেন্টটা রিলেভেন্টও হতে পারে, সেই কন্টেন্টটা এক্স্যাক্ট ম্যাচও হতে পারে। এক্স্যাক্ট ম্যাচ দেওয়ার পরও আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চের পর্বেও দেখেছি যে কিভাবে কন্টেন্টের রিলেভেন্ট কিওয়ার্ডও বের করা যায়। তো কন্টেন্ট এবং কন্টেন্টের রিলেভেন্ট কিওয়ার্ড আপনি যেই সময় দিবেন সেইগুলো দিয়ে আপনি কন্টেন্ট পোস্ট করবেন আর কি। তারপর আছে আপনার মনে কোয়েশন থাকতে পারে যে ক্লায়েন্ট কি কন্টেন্ট দিয়ে দিবে কাজ করার ক্ষেত্রে।
এটা ডিপেন্ড করে। এইটা মেইনলি ডিপেন্ড করে ক্লায়েন্টের সাথে আপনার ডিলটা কিভাবে হচ্ছে। যদি ক্লায়েন্ট আপনাকে মোস্ট অফ দ্য কেস ক্লায়েন্ট যদি জাস্ট এজ এ এসইও এক্সপার্ট হিসেবে আপনাকে যদি হায়ার করে, সে অবশ্যই আপনার কাছে কন্টেন্ট চাইবে না। অনেক ক্ষেত্রে ক্লায়েন্টরা আপনাকে জিজ্ঞেস করতেও পারে যে আপনি যদি কন্টেন্ট লিখতে পারেন সেটা ওদের জন্য বেস্ট হবে। তো আপনার অবশ্যই কন্টেন্ট লেখার স্ট্র্যাটেজি, কন্টেন্ট কীভাবে লিখতে হয় সেটা জানা প্রয়োজন। তো এটা ডিপেন্ড করে, যেহেতু এটা দুইভাবেই হতে পারে, যেহেতু 1 দিয়ে দিলাম, দিতেও পারে মোস্ট অফ দ্য কেস প্রায় 60-70% কেসে দেখা যায় 100 জনের মধ্যে 60-70 জনই মেইনলি প্রফেশনাল যারা আছে ক্লায়েন্ট, তারা কন্টেন্ট দিয়ে দেয়, আবার নাও দিতে পারে। তো মনে করেন 30-40% একটা পোর্শন আপনাকে ক্লায়েন্ট কন্টেন্ট প্রোভাইড নাও করতে পারে। তো সেক্ষেত্রে কন্টেন্ট যদি প্রোভাইড না করে, আপনার অবশ্যই জানা উচিত যে কন্টেন্টের মানে লিমিটেশনস কী, বা কন্টেন্ট কীভাবে দিতে হয়, বা কন্টেন্টের দেওয়ার ক্ষেত্রে কোন কোন জিনিস মাথায় রাখতে হয়। তো আমরা যদি এখানে, এটা যেহেতু লিস্টিং একটা ওয়েবসাইট, আমরা এই লিস্টিং ওয়েবসাইটটাকে ফোকাস না করে আমরা দেখব এই কিওয়ার্ডের উপর আরও যেগুলো আছে এইগুলোতে যাতে করা আছে কিনা, কিছু লেখা টাইপের কিছু আছে কিনা। এগুলো মেইনলি যে আমরা যে কিওয়ার্ডটা ইউজ করতেছি, এটা মেইনলি হলো লিস্টিংটাকেই মেইনলি ফোকাস করে। তো আমরা দেখি এইটার জন্য কোনো কিছু আছে কি না, দেখি এটা ভেরিফাই করে ফেলি আমরা। ক্রোকোডাইল, হ্যাঁ অবশ্যই ক্রোকোডাইল দেখেছি। এটাকে আমরা একটু ক্রোকোডাইল, এইটা হলো ক্রোকোডাইল, ভেরিফাই করে ফেললাম হিউম্যান হিসেবে। তো এই ওয়েবসাইটটাকে গিয়ে দেখি এটা কি লিস্টিং ওয়েবসাইট কিনা। এটাও একটা লিস্টিং ওয়েবসাইট। তো এই লিস্টিং ওয়েবসাইটের মধ্যে কোয়েশ্চন আনসার্স এগুলো কিন্তু আছে। তো আমরা যদি বেস্ট এইখানে যদি দেখি এই ওয়েবসাইটটা, দেখি এইখানে কোনো কন্টেন্ট আছে কিনা, এইগুলো লিস্টিং ওয়েবসাইট। আচ্ছা, আমরা অন্য একটা কিওয়ার্ড দিয়ে ট্রাই করতে পারি। আমরা চাচ্ছি আর কি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে যাতে একটু প্যারাগ্রাফ টাইপের কোনো কিছু লেখা থাকে। যদি আমরা দেখি বেস্ট কি লেখা যায়, আমার মাথায় আসতেছে না। বেস্ট রিলোকেশন কোম্পানি, যদি রিলোকেশন কোম্পানি যদি এখানে দেখি আমরা টপ 5 মুভিং কোম্পানি, আমাদের মনে করেন এইটার জন্য আমাদের মুভিং কোম্পানি আমরা চাচ্ছি, রিলোকেশন কোম্পানি, মুভিং কোম্পানি। তো এইটা আমাদের কিওয়ার্ড। তো এইটার জন্য ধরেন আমরা আপনাদেরকে যে এইটা বুঝাতে চাচ্ছি, ধরুন এইটা হলো আমাদের কিওয়ার্ড, মুভিং কোম্পানিস, বেস্ট মুভিং কোম্পানি হলো আমাদের কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডের জন্য আমরা মেইনলি যেটা দেখতে চাচ্ছি, এখানে যদি আসি আমাদের গুগল শিটে আসার পর আমরা যেটা দেখতে চাচ্ছি যে আমাদের কন্টেন্টের মেটা ডেসক্রিপশন কীভাবে দিলে ভালো হয়। তো আচ্ছা, তো এখানে দেখতে পারতেছেন এটা আমরা যেহেতু আমাদের ফোকাস কিওয়ার্ডটা আমরা যেহেতু চেঞ্জ করেছি, এই যে ইন্টারন্যাশনাল মুভিং কোম্পানিস। তো এখানে যদি আমরা দেখি মুভিং কোম্পানিস, এইটা হলো উনাদের এই ওয়েবসাইটের, এইটা হলো টাইটেল। এই টাইটেলের মধ্যে মুভিং কোম্পানিস হিসেবে এইটা উনাদের হলো মেইন কিওয়ার্ড। এইটা হলো উনাদের মেইন কিওয়ার্ড। আমরা যদি একটু এক্সাম্পল হিসেবে দেখাই, মেইন কিওয়ার্ড হলো মেইন কিওয়ার্ড। অনেকে এটা ফলো করে কিন্তু অনেকে করে না। তো আমরা দেখব এরা ফলো করেছে কি না, না করলেও আপনাদেরকে আমি বোঝানোর সুবিধার্থে এটা দিয়ে দিব এখানেই। তো মেইন হলো ওদের কিওয়ার্ড, যেটা মেইন কিওয়ার্ড যেটা হলো মুভিং কোম্পানিস। তো কন্টেন্টের মেটা ডেসক্রিপশন কিভাবে দিলে ভালো হয়, এইটা হলো আপনাদের কোয়েশন থাকতে পারে। তো মেইনলি মেটা ডেসক্রিপশন এই যে এখানে দেখতে পারতেছেন, গুগল মেইনলি মেটা ডেসক্রিপশন আগে একটা সময় থাকতো, আমরা যেটা মেটা ডেসক্রিপশন দিয়ে দেই সেটা নিয়ে নিত, বা অনেক সময় নিয়েও নেয়। কিন্তু মেইনলি বেস্ট প্র্যাকটিস হলো মেটা ডেসক্রিপশন আপনি যেইটা দিবেন, এটা আপনি কন্টেন্ট যে সময় লিখবেন একটা পোস্টের, এই কন্টেন্টের মধ্যে এমনভাবে আপনি কন্টেন্টটা লিখবেন, এই কন্টেন্টের স্টার্টিংয়ে যাতে এই আপনার যে মেইন কিওয়ার্ডটা আছে, এই মেইন কিওয়ার্ডটা যাতে এখানে মানে আপনি এই স্টার্টিংয়ের 160 বা 100 এই ধরনের একটা ওয়ার্ডের মধ্যে, এই লিমিটের মধ্যে যাতে আপনি মেইন কিওয়ার্ডটা রেখে দেন, এটা হলো বেস্ট প্র্যাকটিস। তো দেখি ওনারা এইটা কি ফলো করেছে কি না। তো দেখতে পারতেছেন এইটা ক্রল করবে যেই সময়, এইখানে যদি ওরা এই মুভিং কোম্পানিস নাও পায়,
এখানে দেখতে পারেন এক্সাক্ট মুভিং কোম্পানিজ, এখানে লেখাটা মুভিং টু নিউ কান্ট্রি এখানে প্রথমে কিন্তু পাবে না, কিন্তু ওনারা কিন্তু আরেকটা কাজ করেছে, হোয়াইল ইভেন বেস্ট মুভিং কোম্পানিজ, এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের স্টার্টে শুরুতে এরা এইটা মেটা ডেসক্রিপশনে দিয়ে দিলেও এখানে কিন্তু বেস্ট প্র্যাকটিস হিসেবে এরা কিন্তু এটা ফলো করে নেয়, কিন্তু আমরা মেনলি যেটা ফলো করব বেস্ট এই যে মুভিং কোম্পানিস, এই যে এখানে ওরা লিঙ্ক আপও করিয়ে দিয়েছে, এই যে লেখাটা আছে আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে, আমরা সব সময় কিওয়ার্ড যে সময় প্লেস করব, যে সময় কন্টেন্ট আমরা লিখব, সেই সময় আমরা প্রথমেই যে সময় স্টার্টিং করব আমাদের কন্টেন্ট লেখার শুরুতে আমরা এই আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা এখানে অবশ্যই দিয়ে দিব। এখানে এমনভাবে প্লেস করবো আর কি, প্রথম এখানে দেখতে পারবেন এখানে প্রথম 160 বা 160 থেকে একটু বেশি 170 ক্যারেক্টার, মানে এখানে 160-70 ওয়ার্ড, প্রথম 160-70 ওয়ার্ডের মধ্যে যাতে আমাদের এই ফোকাস কিওয়ার্ডটা আমরা রেখে দিই, এইটা হলো বেস্ট প্র্যাকটিস, আমরা এইটাই ফলো করব। দেন কন্টেন্টের লেংথ বা কন্টেন্টের এই যে টার্গেটেড আপনি যে কিওয়ার্ডটা লিখবেন, এই কিওয়ার্ডটা আপনি আপনার যে কন্টেন্ট লিখলেন এই কন্টেন্টের মধ্যে কতবার ইউজ করবেন, এইটার একটা প্রশ্ন আপনার আমার মাথায় থেকেই যায়। তো ধরুন আমরা ওনাদের সম্পূর্ণ এইটাকে কপি করে নিতে পারি, এই যে এখানে এই পেজের সম্পূর্ণ কন্টেন্টগুলোকে আমরা একটা পেজে নিয়ে নিতে পারি, জাস্ট ডেমো কন্টেন্ট হিসাবে এখানে নিয়ে নিতে পারি, এখান থেকেও আমরা নিয়ে নিতে পারি, এখান থেকে নিয়ে নিতে পারি। তো আপনাদেরকে মেইনলি যেটা আমি বুঝাতে চাচ্ছি, তো এই যে কিওয়ার্ডটা আমরা বেস্ট প্র্যাকটিস, কে কি ফলো করলো না করলো এটা আমাদের দেখার বিষয় না, ওরা ফলো না করেও ওরা অ্যাড চালিয়ে বা ওদের কিওয়ার্ডটা এমনভাবে র্যাঙ্ক করে মানে প্লেস করেছে যাতে ন্যাচারাল এমনভাবে বুঝিয়েছে যাতে ওরা র্যাঙ্ক পায়। তো ওনাদের সম্পূর্ণ যে কন্টেন্টটা আছে আমরা একটা একটা করে এখানে পেস্ট করতেছি, এই পেজের সব কন্টেন্টগুলোকে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, কন্টেন্টগুলো এইগুলো সম্পূর্ণ কিন্তু এইটা পেজের মধ্যে যা যা দেখা যায় একটা পেজের, সেটাই এই পেজের কন্টেন্ট। আমরা এইগুলোকে এইখান থেকে এই যে এগুলো কিন্তু ড্রপডাউন, এইগুলো কিন্তু ওরা এগুলো কিন্তু কন্টেন্ট, এগুলোর মধ্যেও কিন্তু ওরা, তো আমি আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তো এইখানে ধরুন আমরা যে এই যে আপনি যে মুভিং কোম্পানিস, এই যে কিওয়ার্ডটা আপনি ইউজ করবেন একটা কন্টেন্টের মধ্যে সর্বোচ্চ কতবার ইউজ করাটা বেস্ট হবে আপনার জন্য, বা ইউজুয়ালি কতটা করতে হয়। তো এইটারই একটা রেশিও আপনাদেরকে বুঝাবো যে মুভিং কোম্পানিজ, আমি জাস্ট এখানে ওনাদের তো সম্পূর্ণ কন্টেন্ট আমরা সার্চ করে নেই, এখানে এই যে দেখতে পাচ্ছেন বেস্ট মুভিং কোম্পানিজ, এই যে লেখাটা আছে মুভিং কোম্পানিজ যে লেখাটা, এইটা কিন্তু 5বার এই সম্পূর্ণ লেখার মধ্যে মুভিং কোম্পানিজ যেটা আছে টার্গেটেড কিওয়ার্ড, এটা কিন্তু হাইয়েস্ট 5বার আছে। যদি আমরা আমাদের এইখানে যাই, টার্গেটেড কিওয়ার্ডের রেশিও 1000 ক্যারেক্টারের মধ্যে 5 থেকে 6বার, বেশি হলে 7বার যাতে আমরা ইউজ করি, এর থেকে বেশি যেন আমরা ইউজ না করি। এটা বলতে পারেন কেন আমরা 5 থেকে 7বার, আমরা তো ভাইয়া আমাদের র্যাঙ্কের জন্য বেশি বেশি ইউজ করতে পারি, এইটা আমাদের র্যাঙ্কের জন্য ভালো হয়, কিন্তু টোটালি এই বিষয়টা এরকম না। আপনি যে সময়ের একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, সাপোজ এই মুভিং কোম্পানিজ কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, এইটা অনেক ক্ষেত্রে কিওয়ার্ড স্টাফিং নামের একটা বিষয় হয়ে যায়। গুগলের আগেই বলেছি যে গুগলের একটা রোবট আছে, সে রোবোটিক একটা তার একটা ক্রলিং মেশিন আছে, এই মেশিনটা ইউজ করে সে সম্পূর্ণ এই যে ওয়েবসাইটটাকে সে ট্রাস্ট করলো, এইটা হলো এই মুভিং কোম্পানিজ রিলেটেড একটা ইনফরমেশন দিচ্ছে এই পেজটা, কিন্তু সেই যে সময়ে এই মুভিং কোম্পানিজ লেখাটা বারবার দেখবে, এটা কিওয়ার্ডের ডেন্সিটি বাড়িয়ে দিবে, একটা কন্টেন্টের মধ্যে ঘনত্বটা বাড়িয়ে দিবে এই একই কিওয়ার্ডের। তো সেটা ওর জন্য এটা মানে এই যে ক্রলার, এটা আপনার কন্টেন্টের জন্য ব্যাড ইম্প্যাক্ট ফেলে। তো এই জন্যই মানে একটা স্ট্যান্ডার্ড রেশিও যারা এসইও এক্সপার্ট আছেন সকলেই মেনটেন করেন যে আপনার কিওয়ার্ড সম্পূর্ণ কন্টেন্টের মধ্যে, আপনি দেখবেন কন্টেন্টের মধ্যে কতগুলো কিওয়ার্ড আছে, কতগুলো টোটাল কন্টেন্ট আছে, টোটাল কন্টেন্টগুলো সিলেক্ট করে আপনি কন্ট্রোল শিফট এখানে সিতে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড আছে, এখানে 544টা আছে, এখানে যদি আমরা আরেকটু এইগুলোকে কপি করে নিই তো মোটামুটি সবগুলো মিলিয়ে 1000-এর মতো একটা ওয়ার্ড এখানে চলে আসবে আর কি। তো আপনাদেরকে মেনলি এইটাই বোঝাতে চাচ্ছি যে সম্পূর্ণ যে আপনি
যেই কন্টেন্টটা আপনি লিখবেন সেই কন্টেন্টে অবশ্যই লেখার সময় আপনি মেক শিওর করতে হবে যে কন্টেন্ট যে সময় আপনি লিখবেন 1000 লেখা যদি আপনি লিখেন 1000 ওয়ার্ডের যদি একটা কন্টেন্ট আপনি লিখেন সেক্ষেত্রে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা এক্স্যাক্ট সেম। আপনি টার্গেটেড কিওয়ার্ডটা হাইয়েস্ট কয়টা রাখতে পারেন 5 থেকে 6টা, এর উপর কিন্তু রাখবেন না। এখন আপনি আপনার কাছে প্রশ্ন আসতে পারে ভাইয়া 1000 কিওয়ার্ড 1000 যে ইয়েটা আছে 1000 লেন্থের যে আমি একটা কন্টেন্ট লিখলাম সেটাতে বুঝলাম ভাইয়া 5 থেকে 6 বার। আপনার কোয়েশ্চেন আসতে পারে ধরুন আমি একটা আপনি একটা পোস্ট করলেন বা আপনি একটা কন্টেন্ট লিখলেন সেটা 1000 ওয়ার্ডের না, এটা হতে পারে 500 ওয়ার্ডের। তো সেক্ষেত্রে আপনি কিওয়ার্ড কতগুলো ইউজ করবেন, সেক্ষেত্রে রেশিওটা কমে আসবে। আপনি এক্স্যাক্ট সেম মুভিং কোম্পানিজ যদি এইটা নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি 2 থেকে 3 বার এই কিওয়ার্ডটা ইউজ করবেন এক্স্যাক্ট সেম। সে আবার আপনার যদি হয় 15 থেকে 2000 একটা কন্টেন্ট, আপনার যদি কন্টেন্টের লেংথ হয় 2000 ওয়ার্ডের, তো সেক্ষেত্রে আপনি 10 বার এই হাইয়েস্ট 10 বার এক্স্যাক্ট সেম এই মুভিং কোম্পানিজ যে কিওয়ার্ডটা আছে সেটা নিয়ে কাজ করতে পারেন। সেটা মানে 10 বার হাইয়েস্ট এক্স্যাক্ট সেম এইটা প্লেস করতে পারেন। তো এইটা মূলত হলো এই যে কিওয়ার্ড স্টাফিংয়ের বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিলাম, কিওয়ার্ড কিভাবে একটা কন্টেন্টের মধ্যে কতবার এইটা প্লেস করতে হয় না হয়। তো এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন গুগল প্রেফার্স। এইটা অবশ্যই আপনারা সকলেই মাইন্ডে রাখবেন যে গুগল কি প্রেফার করে। গুগল অবশ্যই প্রেফার করে ইউনিক কন্টেন্ট। আপনি যে কন্টেন্টটা লিখতেছেন সেটা অবশ্যই মেক শিওর করতে হবে আপনি এই কন্টেন্টটা নিজে রিসার্চ করে লিখেছেন আর কি। অন্যের কন্টেন্ট আপনি কপি পেস্ট করে বসিয়ে দিয়েছেন, এটা কিন্তু গুগল প্রেফার করবে না। এইটা করলে আপনাকে সাময়িক সময়ের জন্য যদি আপনাকে গুগল র্যাঙ্ক দিয়েও দেয় সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনাকে আবার র্যাঙ্ক ডাউন করে দিবে। তো অবশ্যই আপনি যে সময় কন্টেন্ট লিখবেন সেটা প্রপার রিসার্চ করে একটা কিওয়ার্ডের উপর রিসার্চ করে এইটা অনুযায়ী ইউনিক একটা কন্টেন্ট লিখবেন। ন্যাচারাল কন্টেন্ট বলতে এইটাই বোঝায় আপনি যে কন্টেন্টটা লিখছেন কন্টেন্টের মধ্যে আপনি কিওয়ার্ডগুলো এমনভাবে মেইন কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ড হোক আর রিলিভেন্ট কিওয়ার্ডগুলো এমনভাবে আপনি প্লেস করতেছেন যেগুলো ন্যাচারাল, মানে একটা ক্রলার যে সময় ক্রল করবে সে অবশ্যই বুঝতে পারে যে এই লেখাটা সম্পূর্ণ ন্যাচারাল, এটা কোনো রোবোটিক কিছু না বা এটা বারবার একই কথা বলে নাই, একদম নর্মাল একজন মানুষ একটা ইনফরমেশন দিলে যেরকম হয় সেটা প্রমাণ করে যাতে। তারপর আছে কন্টেন্টটা যাতে ইনফরমেটিভ হয়। এই যে দেখতে পারতেছেন এখানে যে কোনো কন্টেন্ট আপনি পড়েন প্রতিটা কন্টেন্টই ওয়ার্ল্ডের একটা না একটা ইনফো কন্টেইন করে, ইনফো বহন করে, ইনফরমেশন আর কি। তো সেক্ষেত্রে আপনি যে কন্টেন্টটা লিখবেন সেই কন্টেন্টে যাতে কিছু না কিছু ইনফরমেশন থাকে আপনি এটা মেক শিওর অবশ্যই করতে হবে। তারপর আরেকটা বিষয় আমরা যদি দেখি এখানে হেডিং ট্যাগ জিনিসটাই কি আমরা সকলেই জানি। এই যে দেখতে পাচ্ছেন মুটো করে লেখা যেগুলো থাকে এগুলোকে হেডিং ট্যাগ বলে। এই যে এইগুলো হেডিং, এইগুলোকে বলা হয় হেডিং ট্যাগ। মানে প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ টেক্সট ছাড়া যেগুলো থাকে মেইনলি বড় বোল্ড থাকে এইগুলোকে বলা হয় হেডিং ট্যাগ। তো একটা ওয়েবসাইটের ক্ষেত্রে হেডিং ট্যাগ টোটাল থাকে 6টা। সেক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদেরকে মেক শিওর করতে হবে যে হেডিং ট্যাগ আপনারা যে সময় ইউজ করবেন, আপনারা এখন কিছুটা নাও বুঝতে পারেন, নেক্সট পর্বে আমরা যে সময় প্র্যাকটিক্যালি দেখে ফেলবো অবশ্যই ইনশাল্লাহ আপনারা এই হেডিং ট্যাগগুলো ক্লিয়ার হয়ে যাবেন। আপাতত এটা জেনে রাখেন যে হেডিং ট্যাগের মধ্যে যাতে মেইন কিওয়ার্ডটা অথবা হেডিং ট্যাগ যেগুলো আছে মানে H1 থেকে H6 পর্যন্ত H1 এ যাতে মেইন কিওয়ার্ডটা আপনারা প্লেস করেন এবং বাকি যে H2 H3 এগুলো যেগুলো আছে এগুলোতে যাতে আপনারা রিলিভেন্ট কিওয়ার্ড মেইন কিওয়ার্ড এগুলো এই যে হেডিংয়ের ট্যাগগুলোতেও যাতে আপনারা প্লেস করেন, এগুলো আপনারা আর কি মেক শিওর করবেন কন্টেন্ট লেখার ক্ষেত্রে। তারপর একটা ইনফরমেশন হাইলাইট করে দিয়ে দেই, এইটা মাথায় রাখবেন আপনারা অবশ্যই। এটা হাইলাইট করে দিই আপনাদের সুবিধার্থে। এটা হলো হাইলাইট। এটা কি লেখা, এখানে লেখা হলো একটা ওয়েবসাইটের H1 ট্যাগ একটা হাইয়েস্ট রাখতে হবে। ধরুন এইটা হলো সম্পূর্ণ একটা ওয়েবসাইটের মানে একটা ওয়েবসাইটের নামে একটা পেজ বলা যায়, একটা পেজ ওয়েবসাইটের পেজ এর H1 ট্যাগ একটা হাইয়েস্ট রাখতে হবে। তো এই যে সম্পূর্ণ একটা পেজের মধ্যে আপনি যে কন্টেন্টটা লিখলেন সেই কন্টেন্টের মধ্যে H1 ট্যাগ যেটা থাকবে এটা ট্যাগগুলো কিভাবে সিলেক্ট করতে হয় আমরা এখানে যদি আমরা দেখি, এই যে এটাকে যদি আমরা সিলেক্ট করি এখানে নর্মাল টেক্সট এখানে যদি ক্লিক করি এখানে এটাকে অ্যাপ্লাই হেডিং 1 যদি দিয়ে দিই এটা হেডিং 1
পেয়ে যাবে। এটাকে যদি আমরা হেডিং 2 দিয়ে দিই, হেডিং অ্যাপ্লাই হেডিং 2, হেডিং 1 থেকে হেডিং 2টা একটু ছোট। এটাকে হেডিং 3 যদি দিয়ে দিই, হেডিং 3 এই হেডিং 2 থেকে আর একটু ছোট। তো এটা যে সময় আমরা ওয়েবসাইটেও কাজ করব মোটামুটি সেম কাজই। তো আমরা যে সময় মেক শিওর করতে হবে আমরা যেই হেডিংটা নিয়েই কাজ করি, একটা পেজের ওয়েব পেজের মধ্যে H1 ট্যাগ যাতে হাইয়েস্ট একটাই থাকে, একটার উপর H1 ট্যাগ আমরা ইউজ করব না। তারপর আপনাদের কোয়েশ্চন থাকতে পারে ভাইয়া তাহলে H2, H3, H6, H5, H4 এই ট্যাগগুলো কয়বার আমরা ইউজ করতে পারি? আপনারা ইউজুয়ালি H1-এর পর H2, H3 এই ট্যাগগুলো ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো, যেভাবে সুন্দর লাগে। তো আপনারা ওয়েবসাইটের সৌন্দর্যের উপর ডিপেন্ড করে ওইগুলো H1, H2 যদি আপনারা 3-4 বার 4-5 বার ইউজ করেন এটা ইম্প্যাক্ট না। সম্পূর্ণ ওয়েবসাইটেও যদি আপনি H1 একটা রেখে H2 বাকি সবগুলো হেডিং রেখে দেন সেটাও ইম্প্যাক্ট ফেলে না। কিন্তু বেস্ট প্র্যাকটিস হলো একটা, যেহেতু আমরা অবশ্যই বলে ফেলেছি H1 ট্যাগ তো একটা থাকবেই, তারপর আপনি H2, H3, H4, H5, H6 এইগুলো যদি এই ট্যাগগুলো যদি একটার পর একটা মেনটেন করেন, একটা ট্রি, একটা গাছের শাখা প্রশাখা দেখবেন মোটা থেকে চিকন চিকন হয়ে আসে। তো সেটা একটা ওয়েবসাইটের মেইনলি ট্রিটা, এই ওয়েবসাইটটাও একটা গাছ যদি আপনি কল্পনা করেন, সেটা যাতে আপনি যদি এইটা ছোট ছোট মানে H1-এর পরে H2, H3 একটা নিউমেরিক নাম্বার যদি আপনি মানেন, ক্রমাগত কমে, H2 থেকে ক্রমাগত বাড়ে আর কি, এগুলো যদি আপনি একটা ট্রি যদি মেনটেন করেন তাহলে এটা একটা ওয়েবসাইটের জন্য গুড ইম্প্যাক্ট ফেলে। অবশ্যই এগুলো র্যাঙ্কের জন্য ভালো একটা ইম্প্যাক্ট ফেলে। তো তারপর আমরা এই যে অন পেজ এসইও-এর ক্ষেত্রে লাস্ট একটা টপিক হলো ইন্টারনাল লিঙ্ক আপ এবং এক্সটার্নাল লিঙ্ক আপ। এই দুইটা জিনিস জানার মাধ্যমে আমরা মোটামুটি অন পেজ এসইও-এর সব কিছু জেনে ফেলবো। তারপর আমরা প্র্যাকটিক্যালি নেক্সট পর্বে আমরা যেই কাজগুলো এই যেগুলো বুঝলাম এগুলো প্র্যাকটিক্যালি করে দেখাবো একটা কিওয়ার্ড নিয়ে আর কি, জাস্ট ক্লায়েন্ট প্রজেক্টই বলতে পারেন। তো দেখি লাস্ট যে টপিকটা হলো ইন্টারনাল লিঙ্ক আপ এবং এক্সটার্নাল লিঙ্ক আপ কি। চলুন আমরা একটু ওয়েবসাইটে চলে যাই। এই যে দেখতে পারতেছেন এই যে ইউআরএলটা, এইটা হলো এই যে forbes.com, এই ওয়েবসাইটের মেইন ইউআরএলটা হলো forbes.com। এখন এই কন্টেন্টের মধ্যে লিঙ্ক আপ, এমন কিছু লিঙ্ক আপ থাকবে, এবং এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিঙ্ক আপ, এখানে দেখতে পাচ্ছেন এইগুলো যদি টেক্সট, এগুলো কিন্তু ক্লিকেবল না। আর লিঙ্ক আপ হবে এইরকমই, এইটা কিন্তু ক্লিকেবল। আমরা যদি এটাকে নিউ একটা ট্যাবে ক্লিক করি, এটা কিন্তু একটা লিঙ্কে নিয়ে যাচ্ছে। তো এই যে লিঙ্কটা আমরা এই কন্টেন্টের মধ্যে আমরা অ্যাড করেছি, এই লিঙ্কটা যদি আমার এই ওয়েবসাইটের মধ্যেই থাকে, এই ওয়েবসাইটের অন্য কোনো পেজের সাথে অন্য কোনো কন্টেন্টের সাথে আমি যদি লিঙ্ক আপ করি, সেটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক আপ, মানে নিজের ঘরের মধ্যে কাজ আর কি। আপনার ঘরের মধ্যে ধরুন আপনি আপনার ভাইয়ের কাছে কিছু একটা দিচ্ছেন, এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক আপ এটাকে বলা হয়। দেখতে পাচ্ছেন এইটার লিঙ্কটা কিন্তু এইখানে চলে আসতেছে, এই যে বেস্ট মুভিং কোম্পানিজ 2024 Forbes হোম, এই যে forbes.com, এটা এই ওয়েবসাইটের মধ্যেই অন্য একটা পেজে নিয়ে গেছে, অন্য একটা কন্টেন্টে নিয়ে গেছে। এইটা হলো মেইনলি ইন্টারনাল লিঙ্ক আপ। আরেকটা হলো এক্সটার্নাল লিঙ্ক আপ। এক্সটার্নাল লিঙ্ক আপ এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী যেটা আছে টপিক, এক্সটার্নাল লিঙ্ক আপ মানে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি এই কন্টেন্টের মাধ্যমে এক্সটার্নাল কোনো একটা মানে রিসোর্স, একটা এক্সটার্নাল কোনো একটা সোর্স দিয়ে দিচ্ছেন। এক্সটার্নাল যে কোনো একটা ওয়েবসাইট হতে পারে, এই ট্রাস্টেড রিলোকেশন, এই ওয়েবসাইটের কোনো একটা পেজটাকে লিঙ্ক করাতে পারেন, অথবা আপনি অ্যামাজন, গুগল যে কোনো পেজ, এগুলোকে যদি আপনি এখানে লিঙ্ক আপ করান তাহলে এইটা হবে এক্সটার্নাল লিঙ্ক আপ। যদি আমরা এখানে এগুলোকে দেখি একটু নিচের দিকে যাই, এখানে যদি দেখি এক্সটার্নাল লিঙ্ক আপ এখানে আছে কি না, এই যে গেট ফ্রি ইন্টারন্যাশনাল ভ্যান লাইন্স, এইটাকে তারা লিঙ্ক আপ করিয়েছে এই পেজের মধ্যে, গেট ফ্রি এস্টিমেটস। আমরা যদি এটাতে ক্লিক করি দেখতে পারবো এটা একটা নতুন আমাদেরকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এইটা হলো এক্সটার্নাল লিঙ্ক আপ। এটা আপনার অন পেজ এসইও এর ক্ষেত্রে এটা মেইনলি ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট হয়। তো অন পেজ আপনারা যে সময় করবেন, এক্সটার্নাল এবং ইন্টারনাল দুইটা লিঙ্ক আপই আপনাদের প্রয়োজন পড়বে। এক্সটার্নাল লিঙ্ক আপ এটা ন্যাচারালি এক্সটার্নাল এবং ইন্টারনাল, মানে এক্সটার্নাল হলো বুঝে গেলেন নিজের ওয়েবসাইটের সাথে নিজের ওয়েবসাইটের অন্য কোনো আপনার ওয়েবসাইটেরই একটা পেজের সাথে আরেকটা পেজ, ক্যাটাগরি পেজ বা যে কোনো একটা পেজের লিঙ্ক আপটাকে ইন্টারনাল, নিজের মধ্যে লিঙ্ক আপ। আরেকটা হলো এক্সটার্নাল মানে নিজের বাহিরে
বাইরে কোনো জায়গায় এই যে দেখতে পারলেন এইটার সাথে একটা এক্সটার্নাল মানে এখানে দেখতে পারতেছেন এক্সটার্নাল একটা লিঙ্ক যেটা আছে এইখানে কাজ করতেছে, এটা হলো এক্সটার্নাল লিঙ্ক আপ। তো মেইনলি এইটাই হলো আজকের পর্বের মেইন টপিক। আজকের পর্বের মাধ্যমে আমরা থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে অন পেজ এসইও এর ক্ষেত্রে যে বিষয় মাথায় রাখতে হবে না হবে সব কিছু বুঝে ফেলেছি। আশা করতেছি আপনাদের অন পেজ এসইও নিয়ে আর কোনো কোয়েরি নেই ইনশাল্লাহ। যদি আপনাদের কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের সাপোর্ট গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে আপনারা পোস্ট করে আপনাদের কোয়েশ্চন জেনে নিতে পারেন। আমি সর্বোত্তক চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার অন টাইম। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি এই যে বিষয়গুলো আমরা করেছি সেইগুলো মাথায় রেখে আমরা প্র্যাকটিক্যালি এইগুলোই একটু দেখে দেখে আমরা নেক্সট পর্বে প্র্যাকটিক্যালি একটা ক্লায়েন্টের জন্য সাপোজ যদি আমরা একটা অন পেজ এসইও ফিক্স করতে হয় এ টু জেড, আমরা একটা কন্টেন্ট লেখার মাধ্যমে বা একটা কন্টেন্টের মাধ্যমে কন্টেন্ট বসানোর মাধ্যমে আমরা সম্পূর্ণ একটা অন পেজ এসইও কীভাবে করতে হয় সেটা সম্পূর্ণ বিস্তারিত জানবো। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই পর্বের মাধ্যমে আমরা অন পেজ এসইও সম্পূর্ণ এ টু জেড ক্লিয়ার করে ফেলব। এবং আমি আপনাদেরকে গত পর্বে বলেছিলাম যে আজকের এই পর্বে আমরা ডেমো একটা কন্টেন্ট, যেটা মানে একজন ক্লায়েন্ট যদি আমাদেরকে কোনো কন্টেন্ট দিয়ে দেন এবং সেটা আমরা কিভাবে একজন ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কাজ করব, একদম প্রফেশনালি কিভাবে একটা ওয়েবসাইটের যে কোনো একটা ব্লগের জন্য যে কোনো একটা পেজ কিভাবে সেটাকে অন পেজ এসইও করতে হয় সেটা সম্পূর্ণ বিস্তারিত আজকের এই পর্বে প্র্যাকটিক্যালি দেখব। সো চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমেই আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই যে দেখতে পারতেছেন আপনাদের সকলের সামনে একটা কন্টেন্ট আমি নিয়ে এসেছি। সেই কন্টেন্টটা মূলত আমার একজন ক্লায়েন্ট, ওনার এই ওয়েবসাইট, এটা নিয়ে আমি কাজ করতেছি, আপনারা অনেকেই জেনে থাকবেন আমার ভিডিও দেখার মাধ্যমে। তো এই ওয়েবসাইটের জন্য উনি আমাকে একটা কন্টেন্ট লেখার জন্য বলেছিলেন। তো এই কন্টেন্টটা আমি পাবলিশ করব আর কি। ওনার এই ওয়েবসাইটে কোনো এসইও করা হয়নি এখনও, তো এইটা সম্পূর্ণ নতুন করে নিজে থেকে একটা এসইও করব আর কি। তো ওনার ওয়েবসাইটটিকে এসইও করার জন্য আমাদেরকে প্রথমেই, যেহেতু আমরা এটাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হিসেবে এটাতে কাজ করতেছি, সো ওয়ার্ডপ্রেসের এসইও এর কাজ করার জন্য রিকোয়ার্ড প্লাগইন প্রয়োজন। সো এই জন্য আমরা আজকের এই পর্বে আমরা মেইনলি ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের এসইও এর প্লাগইন আছে, তোর মধ্যে পপুলার দুইটা প্লাগইন আছে। একটার নাম হলো ইয়োস্ট এসইও আর একটা হলো র্যাঙ্ক ম্যাথ এসইও। তো ইয়োস্ট এবং র্যাঙ্ক ম্যাথ দুটি একটি আরেকটির কম্পিটিটর এবং দুটি খুব ভালো। দুটি কিন্তু আপনাদের জন্য, বিগিনারদের জন্য দুটি ফ্রেন্ডলি। কিন্তু আমরা আজকের এই পর্বে যেহেতু দুটি তো দেখানোর প্রয়োজন নেই বা দেখানো সম্ভব না, দ্যাটস ওয়াই আমরা একটা ওয়েবসাইটে কিন্তু আপনি দুটি মানে একই কাজ করে সেই রকম দুটি প্লাগইন আপনি ইনস্টল করতেও পারবেন না। এটা কিন্তু একটা বলতে পারেন লিমিটেশনস আছে। আপনাকে একটা জিনিস ইনফরমেশন যেহেতু কথার মধ্যে আসলো বলেই দিই। মনে করেন আপনি পেজ বিল্ডিংয়ের জন্য একটা পেজ বিল্ড করার জন্য এলিমেন্টর ইউজ করেন। তো সেম আপনি একটা ওয়েবসাইটে, একই ওয়েবসাইটের মধ্যে আর কোনো প্লাগইন কিন্তু আপনি এই যে পেজ বিল্ডিং করে এই রিলেটেড কিছু আপনি ইউজ করলে অনেক সময় প্লাগইন ফাইলগুলো কনফ্লিক্ট হয়ে যায়, সাইটগুলো ভেঙে যায়। দ্যাটস ওয়াই একটি নির্দিষ্ট কাজের জন্য বেস্ট একটা প্লাগইনই আপনি ইউজ করবেন। সো এই জন্য আজকের এই পর্বে আমরা র্যাঙ্ক ম্যাথ যে প্লাগইনটা আছে সেটা ইউজ করব। দ্যাটস ওয়াই আমরা চলে যাব এইখানে হাতের বাম পাশে এই যে প্লাগইনস অপশনের মধ্যে গিয়ে আমরা অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। নতুন একটা ট্যাবে নিয়ে নিলাম আমরা আমাদের কাজের সুবিধার্থে আর কি। অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর, এটা র্যাঙ্ক ম্যাথ কিন্তু একটা ফ্রি প্লাগইন, চাইলে আপনারা প্রো ভার্সনও নিতে পারেন, আমরা ফ্রি দিয়েই করে ফেলতে পারবো এবং প্রফেশনাল কাজগুলো মোটামুটি ফ্রি যে প্ল্যানটা আছে এটা দিয়ে করে ফেলা সম্ভব। তো আমরা র্যাঙ্ক ম্যাথ লিখবো এখানে, সার্চ প্লাগইনে গিয়ে র্যাঙ্ক ম্যাথ লেখার সাথে সাথে দেখবো একটা প্লাগইন চলে এসেছে, এই যে র্যাঙ্ক ম্যাথ বাই র্যাঙ্ক ম্যাথ। এটাকে আমরা ইনস্টলে ক্লিক করার পর অ্যাক্টিভেটে ক্লিক করব। এটা আমরা সাকসেসফুলি ইনস্টল করার পর অ্যাক্টিভেটে ক্লিক করব। এটা মোটামুটি একটু সময় নেওয়ার পরই এটা দেখতে পারবেন, এটা আমাদের এখানে প্লাগইন অ্যাক্টিভেট হয়ে গেছে। তো প্লাগইনটা সাকসেসফুলি অ্যাক্টিভেট হওয়ার পরে আপনারা বাম পাশে দেখতে পারবেন এখানে র্যাঙ্ক ম্যাথ এসইও এরকম একটা
অপশন চলে আসছে আপনাদের কাছেই। তো এইখানে দেখতে পারতেছেন মোটামুটি যেগুলো আছে সব কিছু বাই ডিফল্ট আছে। আপনারা চাইলে সেট আপ উইজার্ডে গিয়ে আপনাদের যে ওয়েবসাইটটা আছে এটার জন্য আপনারা সেট আপ করে নিতে পারবেন আর কি চাইলে। এখানে দেখতে পারতেছেন ইজি অ্যাডভান্স এই যে অপশনগুলো আছে এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। এই দুইটা ফ্রি, এটা হলো কাস্টম মোড যেটা আছে এটা প্রো। তো আমরা মোটামুটি র্যাঙ্ক ম্যাথের একটা সেট আপ করে নিই। এটাকে সেট আপ করে নিব। অ্যাডভান্সে ক্লিক করার পর স্টার্ট উইজার্ডে ক্লিক করব। এটা কিন্তু একটা প্লাগইন আমরা জাস্ট সেট আপ করতেছি, আমরা আমাদের যে অন পেজ এসইওটা করব এটা সুবিধার্থে। আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন। এটা ট্রাস্টেড যে আপনি যে কোম্পানি নিয়ে কাজ করতেছেন বা যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছেন এটা কি ধরনের ওয়েবসাইট এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আদার বিজনেস ওয়েবসাইট, এটা বিজনেসের যে টাইপ এটা মুভিং কোম্পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের ডিজায়ার অনুযায়ী যেটার সাথে ম্যাচ খায় যেটা যে কোম্পানির যে বিজনেস টাইপ সেটা এখান থেকে ড্রপডাউনে সিলেক্ট করে দিবেন, সার্চ করে চেঞ্জ করে দিতে পারবেন। দেন ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের এখানে অল্টারনেট নেম, এখানে ওয়েবসাইটের যে লোগোটা আছে, ওয়েবসাইটের যে কভার ইমেজটা আছে আপনারা এগুলো ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ হিসেবে এগুলো দিয়ে দেবেন। এইটা হলো সোশ্যাল শেয়ার ইমেজ বলতে এই আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা যে সময় আপনারা শেয়ার করবেন এই পিকচারটা ওই লিঙ্কের সাথে শেয়ার হয়ে যাবে আর কি, এই পিকচারটা কন্টেইন করবে। তো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম, পরবর্তী স্টেপে চলে যাব আমরা। এগুলো মোটামুটি করা শেষ। আপনারা আপনাদের মতো করে আপনাদের ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে সেগুলো আপনারা সেট আপ করে নেবেন। এখানে আছে গুগল অ্যানালাইটিক্স। আমরা এই যে আমাদের কাজ করব, আমরা কাজ কতটুকু এফোর্ট দিয়ে করলাম, আমরা আমাদের কাজগুলো কতটুকু হলো না হলো এগুলো গুগল অ্যানালাইটিক্স ট্র্যাক করে। তো আমরা আমাদের এই যে গুগল অ্যানালাইটিক্স এবং গুগলের সার্চ কনসোল এটার সাথে কিভাবে অ্যাড দিতে হয় পরবর্তী পর্বগুলোতে জানবো। আপাতত এই যে স্টেপটা আছে এইটা আমাদের এখন স্কিপ করতেছি, কেননা আমাদের অন পেজ এসইও যেহেতু আজকে কমপ্লিট করব এটাতে এই পার্টটা আপাতত প্রয়োজন নেই। নেক্সটে আমরা এইটা কিভাবে কানেক্ট করতে হয় দেখিয়ে দেব। এখানে দেখতে পারতেছেন সাইট ম্যাপে এগুলো সব কিছুই অন করে দিতে পারেন, আপনারা চাইলে এগুলোকে আনচেক করে দিতে পারেন আপনাদের নিড অনুযায়ী। আপাতত আমি সবগুলোই এখান থেকে পাবলিক পোস্ট সব কিছুই অন করে দিলাম। দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। দেন অপটিমাইজেশন মোটামুটি সব কিছুই ঠিক আছে। নো ফলো এক্সটার্নাল লিঙ্কস যেটা আছে, নো ফলো লিঙ্ক, ডু ফলো লিঙ্ক এগুলো কি না কি সব কিছুই দেখতে পারবেন। আপাতত এটার সেট আপ এরকমই রাখবেন। দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এটা মোটামুটি সেট আপ উইজেটটা সেট আপ হয়ে গেছে। আমরা চলে যাব রিটার্ন টু ড্যাশবোর্ড। তো মোটামুটি আমাদের এইখান থেকে দেখতে পারবেন মোটামুটি যে একটা বেসিক সেট আপ, এই যে প্লাগইনটা আছে র্যাঙ্ক ম্যাথ এসইও এটার প্লাগইন সেট আপ মোটামুটি আমরা করে ফেলেছি আর কি। দেন আমাদের নেক্সট স্টেপ হলো আমরা এই যে একটা ব্লগ পোস্ট পেলাম আমাদের ক্লায়েন্ট থেকে, এই ব্লগ পোস্ট হতে পারে এই যে একটা পেজ, প্রতিটা পেজ আপনাদেরকে আমি গত পর্বে বলেছিলাম আমরা প্রথমে যে সময়ে আমরা যদি গত পর্বের শিটটাকে ওপেন করি, আপনাদেরকে যদি আমাদের থিওরির সাথে আমাদের ক্লাসগুলোকে ম্যাচ খাওয়াই তো আপনাদের এটা বুঝতে অনেক ক্ষেত্রেই সুবিধা হবে। তো আমরা এই যে আমাদের এই যে ডকুমেন্ট ফাইলটা ছিল এইটাতে চলে যাব। এটা লাস্ট দিনে আমরা যেটা দেখেছিলাম, এই যে দেখতে পারতেছেন লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম একটা ওয়েবসাইট অন পেজ এসইও করার পূর্ব শর্ত হলো প্রথমে আমরা যে এসইও করব ইউআরএলে আমাদের মেক শিওর করতে হবে কিওয়ার্ড যেটা আছে ট্রাস্টেড টার্গেটেড কিওয়ার্ড এইটা দিতে ইউআরএলে আমরা দিয়ে দিব। দেন আমরা দিয়ে দিব টাইটেল, দেন ফার্স্ট লাইনের মধ্যেও দিয়ে দিব মেটা ডেসক্রিপশন, সব কিছুতে আমাদের টার্গেটেড কিওয়ার্ড যেটা আছে এটা দিয়ে দিব। তো সেক্ষেত্রে আমরা যে সময় আমাদের টার্গেটেড কিওয়ার্ডগুলো এইখানে প্লেস করব, তো কোন জায়গায় প্লেস করব না করব এইটাই আজকের পর্বে মেইনলি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা আমাদের প্রথমে দেখতে হবে, সকলেই জানেন হয়তো আমি আপনাদেরকে তাও বুঝাই, একটা ওয়েবসাইটের মধ্যে তার মেইনলি থাকে এই যে ওয়েবসাইটের কন্টেন্ট, প্রতিটা পেজ, এই যে একটা পেজ, এই পেজের কন্টেন্টগুলো থাকে, এই পেজের মধ্যে যা কিছু আছে এটা হলো এই পেজের কন্টেন্ট। এরপরে একটা ওয়েবসাইটের মধ্যে থাকে পোস্ট, একটা ওয়েবসাইটের পোস্ট যেগুলো আছে, পোস্ট তো আপনারা বুঝেনি, পোস্ট যেটা ব্লগ বলা হয় বা পোস্ট বলা হয়। তো একটা ওয়েবসাইটের মধ্যে পেজও থাকে পোস্টও থাকে, তো প্রতিটা পেজকে আলাদা করে এসইও করতে হয়। প্রতিটা ইমেজকে, এই যে পিকচার ইমেজগুলো ইউজ করতেছি না, প্রতিটা পিকচারকে আলাদা আলাদা করে এসইও করতে হয়। অলসো প্রতিটা পোস্টকে আলাদা আলাদা করে
একটা একটা করে এগুলোকে এসইও করতে হয়। তাছাড়া প্রতিটা পোস্টের ক্যাটাগরিকেও আমাদেরকে আলাদা করে 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 এসইও করতে হবে। ট্যাগগুলোকে এসইও করতে হয় না, তো ক্যাটাগরিগুলো প্রতিটা পোস্টের ক্যাটাগরি পেজ যেগুলো থাকে ওইগুলোকেও কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদেরকে এসইও করতে হয়। তো আমি যদি আপনাদেরকে একটা ওয়েবসাইটের একটা পোস্টকে কিভাবে এসইও করতে হয় এবং একটা পেজকে কিভাবে এসইও করতে হয় এই দুইটা জিনিস দেখিয়ে দিই, মোটামুটি আপনারা ক্যাটাগরি তো একটা পেজই, ক্যাটাগরিগুলোর তো একটা পেজ থাকবে, তো সেই ক্যাটাগরি পেজগুলোকে কিভাবে এসইও করতে হয় আমার আশা করি আপনারা সকলেই বুঝে যাবেন ইনশাআল্লাহ। তো প্রথমেই চলুন আমরা একটা ওয়েবসাইটের পোস্ট পেজগুলোকে মানে যে কোনো পোস্টকে কিভাবে আমরা টার্গেটেড কিওয়ার্ড অনুযায়ী এসইও করতে হয় সেটা দেখে নিই। এখানে আমরা প্রথমেই যে কোনো পোস্টকে, এখানে যদি এক্সিস্টিং পোস্ট থেকে থাকে তাহলে ওই পোস্টকে আমরা এডিটে ক্লিক করে এসইও করব, যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে অলরেডি পোস্টগুলো পাবলিশ করা থাকে। যদি করা না থাকে এড নিউ পোস্টে ক্লিক করার পর বা নতুন কোনো পোস্টের মধ্যে যদি এসইও করতে হয় এড নিউ পোস্টে ক্লিক করার পর এইরকম একটা উইন্ডো দেখতে পারতেছেন, এইরকম একটা পেজ। তো এইখানে আমরা ওয়েবসাইটের এইখানে এই পোস্টের আর কি যে টাইটেল, এই পোস্টের কন্টেন্ট সবগুলো আমরা এখানে দিয়ে দিব। তো দেখেন আমরা অবশ্যই আপনাদেরকে গত পর্বে বলেছি যে আমরা অবশ্যই এখানে যে বিষয়গুলো খেয়াল রাখার কথা গত পর্বে বলেছিলাম, আজকের এই পর্বে এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি। প্রথমে আমরা দেখতে পারতেছি এখানে ওয়েবসাইটে পোস্টের টাইটেল বলতেছে, পোস্টের টাইটেলটাকে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এটাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন টাইটেল হিসেবে এটা সেট হয়ে গেছে। এখানে পোস্ট হিসেবে দেখতে পাচ্ছেন এইটা সিলেক্ট করার মাধ্যমে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন পোস্ট, এইটার আন্ডারে কি আসছে না আসছে। এখানে রাইট সাইডে দেখেন এইটার যে লিঙ্কটা আছে, এখানে লিঙ্ক যেটা আছে এইটাকে আপনারা চাইলে এখানে সেট করে দিতে পারবেন। এইখান থেকে বেস্ট রিলোকেশন কোম্পানি ইন দ্য ইউকে আচ্ছা, তাহলে আমরা যেহেতু এখান থেকে বলেছিলাম গত পর্বে টাইটেলে যাতে থাকে, টাইটেলে আমরা দিলাম বেস্ট রিলোকেশন কোম্পানি ইন দ্য ইউকে। আমরা ইন দি ইউকে আমরা দিব না, কেননা আমরা যদি এখানে দেখি আমাদের যে বলেছিলাম আমাদের কিওয়ার্ড এখানে লিখে দিই। আমাদের টার্গেটেড কিওয়ার্ড যেহেতু বলেছিলাম বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে, মধ্যখানে আমরা দি লেখাটা ইউজ করব না। দ্যাটস ওয়াই আমাদের টার্গেটেড কিওয়ার্ড যেহেতু এইটা, আমরা এটাকে কপি করব। এখানে দেখব এখানে টাইটেলের মধ্যে আমরা এমনভাবে এটাকে বসাবো যাতে এটা ন্যাচারাল হয়, এটা সম্পূর্ণ কারেক্ট হয়, এবং অলসো আমাদের যে ডিজায়ার থিংটা আছে, আমাদের যে আশানুরূপ যেটা আমরা চাচ্ছি আমাদের যে কিওয়ার্ডটা আছে সেটা যেন টাইটেলে বসে। দ্যাটস ওয়াই আমরা এটাকে কেটে দিলাম বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে, হোয়াই ট্রাস্টেড রিলোকেশন স্ট্যান্ডস আউট। তো এইটা মোটামুটি আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট। আমাদের এখানে হেডিংয়ের মধ্যে কিন্তু দেখতেছি কিওয়ার্ডটাও আমরা পেয়ে গেছি এবং একটা হেডিংও সুন্দরভাবে পেয়ে গেছি। তারপর দেখতে পারবো এখানে আমাদের বলা ছিল, আমরা যেটা ফলো করতেছিলাম টাইটেলের মধ্যে অলরেডি আমরা ডান করে ফেলেছি, এটাকে আমরা গ্রিন দিয়ে দিই জাস্ট বোঝার জন্য। তো ইউআরএলের মধ্যে আমরা কিভাবে এটাকে এই যে আমাদের বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে এটাকে আমরা কপি করে নিলাম, এবং এই লেখাটা যাতে মেইনলি আমাদের লিঙ্কে থাকে। তো লিঙ্কটা বুঝতেই পারতেছেন, এখানে এইটার পর যা কিছু আসবে এইটা হলো ইউআরএল। তো এই পোস্টের ইউআরএল যেটা আছে এখানে লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর সম্পূর্ণ সবগুলোকে সিলেক্ট করে এখানে কন্ট্রোল ভিতে ক্লিক করব। দেখতে পারতেছেন কন্ট্রোল ভিতে ক্লিক করার সাথে সাথে আমাদের এই লেখাটা এখানে চলে আসছে। আমরা যদি জাস্ট এন্টারে ক্লিক করি অথবা বাহিরে একটা ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কটা কিন্তু আপডেট হয়ে গেছে। আমরা আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে এটা কিন্তু এখানে ইউআরএল এ দিয়ে দিয়েছি। ইউআরএল এ পেয়েছে কি না এটা আমরা অবশ্যই জেনে নিব একটু পরই। চলুন আমরা আরেকটা জিনিস দেখে নিই। এখান থেকে আমরা এইটাকে কিওয়ার্ড হিসেবে পিক করেছি, এইটাকে কিভাবে কনফার্ম করব, কিভাবে আমরা এইটাকে কিওয়ার্ড হিসেবে বসাবো। আমরা যে এইটাকেই ফোকাস করতেছি, এইটা আমাদের এই পেজকে বোঝাতে হলে আমাদের এই যে এইখানে র্যাঙ্ক ম্যাথস লেখা দেখতেছেন, এখানে কন্টেন্ট এআই এইটা না, কিন্তু আবার হেডলাইন অ্যানালাইজার এইটা না, এখানে র্যাঙ্ক ম্যাথস যে লেখাটা আছে এইটাতে ক্লিক করব আমরা।
এরপর দেখতে পারতেছেন এইখানে ফোকাস কিওয়ার্ড লেখা, এইখানে আমরা জাস্ট আমাদের টার্গেটেড কিওয়ার্ড যেটা আছে এইটাকে আমরা বসিয়ে দেব। এখানে দেখতে পারলেন, এখানে যদি আমরা একটু দেখি, এইটাকে কেটে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন স্কোর, এইটা কিন্তু র্যাঙ্ক ম্যাথের স্কোর। আমরা যে অন পেজের এসইওটা করতেছি, এটা কিন্তু এইটা ফোকাস কিওয়ার্ডটা দেওয়ার আগে ছিল জাস্ট 6। আমরা ফোকাস কিওয়ার্ডটা এখানে বসানোর সাথে সাথে দেখব এটা 48-এ ইনসেন লেভেলের চলে গেছে। মানে অন পেজ এসইওটা মোটামুটি কিন্তু আমরা এমনভাবে কমপ্লিট করেছি যাতে এইটা মোটামুটি 48%-এ চলে গেছে, মানে 100-এর মধ্যে 48 স্কোর করে ফেলেছে অলরেডি। তো কিভাবে করলো, এইখানে যদি দেখেন এডিট স্নিপেটে ক্লিক করবেন। স্নিপেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাইটের যে টাইটেলটা, আমরা টাইটেলটা তো অলরেডি এমনভাবে দিয়েছি যাতে এটা ঠিকঠাক কাজ করে আর কি। তো টাইটেলে পেয়ে গেছে বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে, আমাদের টার্গেটেড কিওয়ার্ডই কিন্তু এইটা। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আমরা পোস্ট থেকে এখানে যে ইউআরএলটাকে আপডেট করেছিলাম, এখানে কিন্তু ইউআরএলটা পেয়ে গেছে, ইউআরএলটাও পেয়ে গেল সাকসেসফুলি এবং আমাদের টাইটেলটাও পেয়ে গেল। দেন আমাদের কাজ হলো এখানে ডেসক্রিপশনের লেখাগুলো যাতে আসে, আমাদের বেস্ট রিলোকেশন ইন ইউকে এই জিনিসটা যাতে এখানে ফার্স্ট লাইনে মোটামুটি আমরা হোপফুলি এখানে দিতে পারি কোনো একভাবে, এইটাকে আমরা এখন মাথায় রাখবো। আর আরেকটা যে বিষয়টা দেখে আমাদের প্রয়োজন কি, মেটা ডেসক্রিপশন এবং ফার্স্ট লাইন। তো আমরা ফার্স্ট লাইন মেটা ডেসক্রিপশন গত পর্বে বলেছিলাম কি, আজকের পর্বে এক্সপ্লেইন করব ডিটেল। তো আজকের পর্বে চলুন এখন আমি আগে এখানে এড করি, দেন আপনাদেরকে ডিটেল বুঝাচ্ছি। তো আমাদের ক্লায়েন্ট যেহেতু একজন এসইও এক্সপার্টের কাছ থেকে মোটামুটি তার এই সম্পূর্ণ এই যে এসইও ফ্রেন্ডলি যে কন্টেন্ট লিখতে পারে, তার কাছ থেকে যেহেতু এই কন্টেন্টটা লিখে দিয়েছে বা এনে দিয়েছে বা আমাকে বলেছে আমি এইভাবে এমনভাবে লিখেছি যাতে এসইও ফ্রেন্ডলি হয়, তো মোটামুটি সে এই জিনিসটাই ফলো করে মোটামুটি লিখেছে। তাও আমরা একটু টেস্ট করে নিব। তো আমরা এই নিউ পোস্টে গিয়ে এখানে কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দেওয়ার পর দেখতে পারতেছি সম্পূর্ণ লেখাগুলো দেখে ফেলেছি আমরা, এখানে মোটামুটি লেখাগুলো চলে আসছে। এবং এখানে দেখেন, এখানে যে স্কোরটা ছিল 48 থেকে এইটা 54-এ চলে গেছে, মোটামুটি এইটাও কিন্তু আরও ইনক্রিজ হয়েছে। তো এখানে আমরা এসইও মেটা ডেসক্রিপশনে কিভাবে আমাদের এই লেখাগুলোকে আমরা এড করব। দেখেন গত পর্বে আমরা বলেছিলাম মেটা ডেসক্রিপশন 100 ওয়ার্ড। এখন এইটা কেন বলেছিলাম এবং কেনই বলেছিলাম যে ফার্স্ট লাইনে আমাদের কিওয়ার্ডটা রাখতে। ফার্স্ট লাইন বলতে এই যে আমাদের পোস্টের বা আমাদের কন্টেন্টের ফার্স্ট লাইন, এটা কিন্তু হেডিং, এইখান থেকে কিন্তু কন্টেন্ট শুরু। তো কন্টেন্টের ফার্স্ট লাইনে এবং কন্টেন্টের প্রথম থেকে 100টা ওয়ার্ডের মধ্যে কেন আমি বলেছিলাম গত পর্বে যে বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে, মানে টার্গেটেড যে কিওয়ার্ডটা ছিল বা কিওয়ার্ডটা আছে এটাকে রাখার জন্য কেন বলেছিলাম। কেননা এসইও বর্তমানে এমনভাবে গুগলটা এমনভাবে কাজ করতেছে যে প্রথম 100টা ওয়ার্ড সে অটোমেটিক্যালি এখান থেকে ডেসক্রিপশনের অটোমেটিক্যালি প্রথম 100টা ওয়ার্ড সে পিক করে নেয় মেটা ডেসক্রিপশন হিসেবে। দ্যাটস ওয়াই আমরা যদি প্রথমেই এই বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে এইটাকে যদি এইখানে জাস্ট দিয়ে দেই, কপি করে এখানে জাস্ট বসাই, একটু দেখাই আপনাদেরকে চেঞ্জেসটা। এখানে জাস্ট যদি বসাই আমি, এখানে যদি জাস্ট বসাই দেখতে পারতেছেন এখানে 62 চলে এসেছে, 54 থেকে 62। এখানে যদি এডিট স্নিপেটে ক্লিক করি, এই যে দেখতে পারতেছেন মোটামুটি এইখানে এই যে 160 ওয়ার্ড, 160-এর মধ্যে 152টা এখানে পেয়েছে। তো আমরা 160 ওয়ার্ডের মধ্যে আমাদের এই যে বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে মেইনলি যে আমাদের কিওয়ার্ডটা আছে ফোকাস কিওয়ার্ড, সেটাকে আমরা 160 ওয়ার্ডের মধ্যে প্রথম থেকে 160 ওয়ার্ডের মধ্যে আমরা এটাকে প্লেস করে দিব এমনভাবে আর কি। তো আপনাদেরকে দেখানোর জন্য এটা দিয়েছিলাম। তো আপাতত এটাকে কেটে দিয়ে আমরা এমনভাবে এটাকে এখানে বসাবো 160 ওয়ার্ডের মধ্যে যাতে হয়ে যায়। চুজ বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে whether নাও। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইটাতে মেইনলি ফোকাস করে ফেলেছি। এই যে বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে, এটা 160 ওয়ার্ডের মধ্যে সাকসেসফুলি মানে মোটামুটি মিনিংফুলভাবে এটাকে কিন্তু এখানে বসিয়ে ফেলেছি। তো আপনারা এইভাবে মিনিংফুলভাবে এটাকে এখানে বসাতে হবে। আমি মোটামুটি যেহেতু প্র্যাকটিস পারপাসে দেখাচ্ছি, এইখানে মেটা ডেসক্রিপশনটা কিভাবে আমি মেইনলি দেখাতে চাচ্ছি কিভাবে কাজ করে এইটা, কেন আপনারা 160 ওয়ার্ডের মধ্যেই এই যে মেটা ডেসক্রিপশনটা এইটাকে রাখবেন আর কি। আপনারা চাইলে কাস্টম
এখান থেকে জাস্ট কপি করে এখানে এডিট স্নিপেটে ক্লিক করে এখানে কাস্টম বসাতে পারেন, কিন্তু এটা গুড প্র্যাকটিস না, এটা অনেক সময় কাজ করে না। মেইনলি গুগলের ক্রোলার যে সময় আসে গুগলের ক্রোলার যে সময় ক্রোল করে সে মেইনলি এখান থেকেই পড়ে, এবং যে সময় প্রথম থেকে 160টা ওয়ার্ডের মধ্যে যে সময় পেয়ে যাবে সে টার্গেটের যে কিওয়ার্ডটা, ফোকাস যে কিওয়ার্ডটা, সে মোটামুটি বুঝে যাবে যে এখানে এই যে সম্পূর্ণ পোস্টটা আছে এটা মেইনলি বেস্ট রিলোকেশন কোম্পানি ইউকে এর মধ্যে কোনটা আছে এগুলো নিয়েই কথা বলতেছে। তো আমরা মোটামুটি এ পর্যন্ত দেখে গেলাম। মোটামুটি আপনাদের অন পেজ এসইও প্রায় বলা যায় শেষ আর কি। আপনাদের কনসেপ্ট বলেন, আপনাদের মোটামুটি সব কিছু, তো কোন ধরনের এগুলো সব কিছু তো এডি আমরা গত পর্বে কথা বলে ফেলেছি। এবং এখন আসেন আর কি, এই যে স্কোরটা আছে 100-এর মধ্যে এখন আছে 62। তো মেইনলি আমাদের বেস্ট প্র্যাকটিস এবং বেস্ট হবে এইটাই, যাতে আমরা ইউজুয়ালি ন্যাচারালি এই লেখাগুলো তো অবশ্যই দিলাম, দেন আমাদেরকে এমনভাবে কাজ করতে হবে যাতে এইটা 80 এর উপর মিনিমাম আসে স্কোরটা। আমরা সবসময় এই জিনিসটা লক্ষ্য রাখবো, কেননা 80 এর নিচে থাকলেও প্রবলেম না, কিন্তু 80 এর উপরে হলে ভালো হয়, মিনিমাম 80 হলে বেস্ট হয়। কেননা এখানে দেখবেন 80 হলে একটা গ্রিন সিগন্যাল দিবে, মোটামুটি এইটা আপনার র্যাঙ্কে আসাটা একটু ইজিয়ার হয়ে যাবে। সো চলুন দেখা যাক। এইখানে কিন্তু চেকলিস্ট আছে, এইখানে এইটাকে একটু বাড়াতে, এখানে 62 আছে না, এটাকে বাড়াতে কি কি চেকলিস্ট ফলো করতে হয় এইটা আমরা এখান থেকে দেখে ফেলবো আর কি। দেখেন এখানে কন্টেন্ট 760 ওয়ার্ড লং, গুড জব, মানে এখান থেকে 760 থেকে আর একটু যদি বাড়িয়ে দেই তাহলে এইটা কিন্তু এখানে কন্টেন্টটা একটু, এইখানে যে কন্টেন্টের পাশে যে সিম্বলটা আছে এটা কিন্তু গ্রিন হয়ে যাবে। তো আপাতত এটাকে এখানে রাখতেছি, এডিশনালে ক্লিক করলাম। এই যে দেখেন, ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাবহেডিংস লাইক H2, H3, H4। তো আমরা কিন্তু গত পর্বে বলেছিলাম একটা সম্পূর্ণ পোস্টের ক্ষেত্রে বলেন, ওয়েব পেজের মধ্যে এটাও কিন্তু একটা ওয়েব পেজ, পোস্ট পেজ হলেও এটাও কিন্তু ওয়েবসাইটের যেহেতু একটা পেজ, এটাও একটা ওয়েব পেজ। তো আমরা গত পর্বে বলেছিলাম আমরা সব সময় খেয়াল রাখবো যেন একটা ওয়েব পেজের মধ্যে H1 ট্যাগ যেটা আছে এটা যেন একটা হয়। এখানে দেখতেছি এটা সিলেক্ট করার পর এটা H1 আছে, তারপরের যদি টেকগুলোকে আমরা দেখি এইটা H2 আছে, যিনি এইটা লিখেছেন উনি মেইনলি এইগুলোকে ফলো করেই লিখেছেন, এইটা H2 আছে অলরেডি। যদি আপনাদের সম্পূর্ণ সবগুলো H2 থাকে তাহলে একটাকে H1 করে দিবেন। এখানে H2 বা H1 লেখা থাকলে এটা চেঞ্জ লেভেল ক্লিক করলে যেটা আপনি সিলেক্ট করার একটাই রেখে দিবেন। আপনি চাইলে একটাকে H1 রেখে সবগুলোকে H2 করে দিতে পারেন, এটা প্রবলেম না। বাট আমরা বলেছিলাম গত পর্বে বেস্ট প্র্যাকটিস হিসেবে H1 এর একটা H1 কিন্তু একটাই থাকে, কিন্তু বাকি সবগুলো H2, বাকি সব যে হেডিংগুলো আছে সাব হেডিং এগুলোকে এই দেখেন H3, এখানে H4 সে এইভাবে দিয়ে দিয়েছে। আপনারা চাইলে H2, H3, H4 এ দিয়ে দিতে পারেন। তো এখানে যেটা বলতেছে এইটা চেকলিস্ট পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, সাব হেডিংসের মধ্যে এই যে H2, H3 এইগুলোর যে কোনো একটার মধ্যে আমাদেরকে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে এইটাকে বসাতে হবে। তো এখানে দেখতে পারতেছেন, এইটা দেখে আমরা H2 আমাদের ফোকাস কিওয়ার্ডটা হলো বেস্ট রিলোকেশন কোম্পানিজ ইন ইউকে। তো আমরা এই লেখাটাকে কোম্পানি ইন ইউকে এইটাকে কপি করলাম, বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে। রিলোকেশন, এখানে রিলোকেশন দিয়ে দিই, রিলোকেশন কোম্পানি ইন ইউকে। দেখতে পারবেন এখানে দেখতে পারতেছেন এখানে যেটা ক্রস ছিল এটা কিন্তু রাইট হয়ে গেছে, কেননা তারা আমাদেরকে দেখিয়ে যেটা বলেছিল আগে ইরর ছিল, এখানে ফোকাস কিওয়ার্ডটা এখন তারা H2, H3 যে কোনো একটাতে পেয়ে গেছে। এই যে H2 যেটা আছে হোয়াইট ট্রাস্টেড রিলোকেশন, এটা কিন্তু অবশ্যই আপনারা মিনিংফুল রাখবেন, কিন্তু এমনভাবে মিনিংফুল রাখবেন যাতে অর্থটাও ঠিক থাকে এবং আপনার এইখানে ডিজায়ার যেটা অন পেজের ক্ষেত্রে যেটা প্রয়োজন এটাও যাতে ফোকাস কিওয়ার্ডটা এখানে আপনারা সুন্দরভাবে প্লেস করতে পারেন। দেন এখানে বলতেছে একটা ইমেজ অ্যাড করো যাতে যেখানে ফোকাস কিওয়ার্ডটা অল্টার টেক্সট হিসাবে থাকবে। তো অল্টার টেক্সট হিসাবে কিভাবে রাখা যায় একটা ইমেজের, যদি আমরা এখানে একটা ইমেজ অ্যাড করি তারপরই আপনারা দেখে ফেলবেন। এখান থেকে আমরা জাস্ট আপনারা কিভাবে ব্লগ পোস্টের সময় ইমেজ অ্যাড করবেন সকলেই অবশ্যই জানেন। এখানে অ্যাড ব্লকে ক্লিক করবেন, একটা ইমেজের উইজেট নেবেন, দেন আমরা এখান থেকে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করব। যে কোনো একটা ইমেজ আপনাদেরকে দেখানোর পারপাসে দিয়ে দিচ্ছি আপাতত। এই ইমেজটাকে দিয়ে দিই, দেখি তো এই ইমেজটাকে দিয়ে দিতে পারি আমরা। হ্যাঁ, এই ইমেজটাকে দিয়ে দেওয়ার পর আমরা বলেছে এইখানে অল্টার টেক্সট হিসেবে আমাদের বেস্ট মানে এই যে ফোকাস কিওয়ার্ডটা অল্টার টেক্সট হিসেবে দিব।
তো আমরা যে সময় পিকচারকে সিলেক্ট করব, সিলেক্ট করার আগে আমাদেরকে কিওয়ার্ডটাকে আমরা কপি করে নিব, কিওয়ার্ড যেটা আমরা এখানে বসাতে পারি লিখেও। তো কপি করে আনলাম আমাদের কাজের সুবিধার্থে, এবং এখানে দেখতেছেন ইমেজটাকে সিলেক্ট করার পর এখানে অল্টার টেক্সট হিসেবে একটা অপশন আছে, এইটাই হলো অল্টার টেক্সট। এটাকে যদি আমরা কন্ট্রোল এখানে ভি অথবা পেস্ট করে দিই, এখানে বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে হিসাবে এই পিকচারটার অল্টার টেক্সটটা সেট হয়ে যাবে। দেন আমরা এটাকে সিলেক্টে ক্লিক করলে দেখবেন পিকচারটা এখানে অ্যাড হয়ে গেছে, এবং এখানে দেখতে পারতেছেন ইমেজের অল্টার টেক্সট অ্যাট্রিবিউট হিসেবে এইটাতেও অ্যাড হয়ে গেছে। এবং এখানে বলতেছে কিওয়ার্ড ডেন্সিটি এইটা 0.26, এটা খুবই কম, এটাকে ফোকাস কিওয়ার্ডটাকে আর একটু 2-3 বার বাড়াতে হবে, তাহলে এইটাতে আমরা একটু বেস্ট রেজাল্ট পাবো। তো দেখেন আমরা যদি এখানে কন্ট্রোল এফ এ ক্লিক করি এবং আমাদের এখানে কন্ট্রোল ভি দেই, এখানে দেখতে পারতেছেন বেস্ট রিলোকেশন কোম্পানি ইউকে, এখানে একটা দুইটা, এখানে লেখা আছে 4টা 8টা। এখানে মেইন কন্টেন্টে আমাদেরকে 6 থেকে আমি বলেছিলাম 1000-এর মধ্যে 5%, মানে হাইয়েস্ট জানে 1000 ওয়ার্ডের মধ্যে যাতে 5 বার থাকে। এখানে দেখি এখানে একটা যে টেক্সটগুলো আছে এখানে একটা দুইটা সম্পূর্ণ, এখানে 3 বার, আরও 2 বার আমরা অ্যাড করে দিব। এখানে সিম্পলি অ্যাড করে দিব এমনভাবে যাতে এটা সম্পূর্ণ মিনিংফুল হয়। বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে টু হেল্প ইউ টু প্রিপেয়ার ইয়োর মুভ। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমরা সাবহেডিং দিয়ে দিতে পারি চাইলে। এইটা প্যারাগ্রাফ আছে, এইটাকে আমরা প্যারাগ্রাফে না দিয়ে এইটাকে আমরা হেডিংয়ে দিয়ে দিব। হেডিংয়ে দিয়ে এইটাকে H6-এ দিয়ে দিব, H6 অথবা H5 দিয়ে দিব। হ্যাঁ, এটা মোটামুটি পেয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্কোরটাও বাড়বে। এখানে বেস্ট রিলোকেশন কোম্পানি এটা এখানে আরেকবার চলে এসেছে, আরেকবার এখানে দিয়ে দিব টপ সাকসেসফুল বেস্ট in UK for become a successful best relocation in UK। আচ্ছা, এইটা দিয়ে দিলাম। তো দেখতে পারতেছেন এখানে কিওয়ার্ডের ডেন্সিটি যেটা ছিল এইটা 3 টাইমস, এখানে কম্বিনেশন যেটা আছে ইন ইউকে রিলোকেশন, এখানে কোম্পানি দিতে হবে। দেখতে পারতেছেন কোম্পানি না দেয়া এটা পাচ্ছে না, এখানে 3 বারই দেখাচ্ছে। এখানে যদি আমরা কোম্পানি বেস্ট রিলোকেশন কোম্পানি এটা কপি করে এখানে বসাই, হ্যাঁ এটা পেয়েছে। এই দেখতে পারতেছেন এখানে 4 টাইমস চলে এসেছে। আমরা আরেকবার দিতে হবে, 5 বার দিতে হবে, যেহেতু বেস্ট রিলোকেশন কোম্পানি ইন দ্য ইউকে যেটা আছে এটাকে জাস্ট ইন ইউকে দিয়ে দিলে আমাদের এক্স্যাক্ট সেম হয়ে যাবে এর সাথে সাথে। তো দেখতে পাচ্ছেন এখানে 5 টাইমস হয়ে গেছে। কিওয়ার্ডের ডেন্সিটি মোটামুটি ফিল আপ, এইটা এরকম থাকলেও প্রবলেম নাই। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের স্কোরটা 70 হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে এসইও টাইটেলের মধ্যে এখানে টাইটেল রিডেবিলিটি, এইগুলোকে আমরা এখনই ফিক্স করতেছি, একটু ওয়েট করেন। এই যে দেখতে পাচ্ছেন ইয়োর এসইও টাইটেল ডাজন্ট কন্টেইন এ নাম্বার। যদি আমরা এসইও টাইটেলে চলে যাই, এখানে যাই, এখানে বেস্ট ইন ইউকে 2024 যদি দিয়ে দিই, এই যে দেখতে পারবেন এটা মানে বলতেছে এই যে টাইটেলটা আছে না, এই টাইটেলের মধ্যে কোনো নাম্বার নাই। এটাকে যদি আমরা নিউমেরিক দিয়ে দিই, তো দেখতে পাচ্ছেন এইটা চেকলিস্ট। এখন আপনাদের টাইটেলের সাথে যদি সিমিলার হয় আপনারা এখানে টাইটেলটা ইউজ করতে পারেন আর কি। তো আপনারা চাইলে টাইটেলের রিডেবিলিটির জন্য এটাকে ক্রস করেও দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো আপাতত আমি চাচ্ছি না এখানে দিতে, মোটামুটি এইটা না থাকলেও আমার চলবে, দ্যাটস ওয়াই আমরা চাচ্ছি না। দেন বলতেছে লিঙ্ক আউট এক্সটার্নাল রিসোর্স এট ডু ফলো লিঙ্কস পয়েন্টিং এক্সটার্নাল রিসোর্স ইন্টারনাল লিঙ্কিং। গত পর্বে বলেছিলাম বাইরের কোনো ওয়েবসাইটের সাথে এক্সটার্নাল লিঙ্কিং করতে হলে, বাইরের কোনো ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করানো হলো এক্সটার্নাল লিঙ্ক আপ, এবং নিজের ওয়েবসাইটের একটা পেজের সাথে করানো হলো ইন্টারনাল লিঙ্ক আপ। সো চলুন আমরা এখানে আমরা এক্সপিরিয়েন্সড মুভার্স যেটা আছে এটাকে লিঙ্ক আপ করাই আমাদের হোম পেজের সাথে। জাস্ট আমি চাচ্ছি এইখানে যদি কেউ ক্লিক করে আমাদের এই যে হোম পেজে যাতে আসে। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিভাবে ইন্টারনাল লিঙ্ক আপটা কাজ করে। ইন্টারনাল লিঙ্ক আপটা এখানে এইটাকে সিলেক্ট করবেন, আবারও দেখাই আপনাদেরকে। এক্সপিরিয়েন্সড মুভার্স এই পর্যন্ত আপনি চাচ্ছেন লিঙ্ক করতে, যাতে এইখানে ক্লিক করলে
কেউ এইখানে আপনাদের এই যে হোম পেজটা এইখানে চলে যায়, তো এইখানে এটাকে সিলেক্ট করার পর এই যে লিঙ্কে ক্লিক করবেন, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, দেন এন্টার ক্লিক করবেন। এটা কিন্তু দেখতেছেন এটা লিঙ্ক আপ হয়ে গেছে, এখানে দেখতে পারতেছেন অলরেডি এই লিঙ্ক আপ হওয়ার সাথে সাথে ইন্টারনাল লিঙ্কিংয়ের যে বিষয়টা ছিল এটা কিন্তু চলে আসে, মানে এখানে চলে আসছে। দেন আউটবাউন্ড লিঙ্ক এখানে বলতেছে মানে এক্সটার্নাল যে লিঙ্কটা চাচ্ছিল তারা, এটা নাই আমাদের এখানে। তো অবশ্যই আমরা এক্সটার্নাল একটা রিসোর্সের সাথে দিয়ে দিব বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে যদি দিয়ে দিই, দেখি এইখানের মধ্যে যে কোনো একটা, আপনারা অবশ্যই কিভাবে এইগুলোকে আনতে হয় না হয় এগুলো ব্যাকলিংসের ক্লাসে দেখবেন, যেহেতু আমি আজকের অন পেজের জিনিসটা বুঝাচ্ছি। তো আপাতত এটাই বুঝেন, মানে বাহিরের যে কোনো একটা ওয়েবসাইটের যে কোনো একটা পেজের সাথে বা যে কোনো একটা ইনফরমেশনের সাথে লিঙ্ক আপ করানোটা হলো এক্সটার্নাল লিঙ্ক আপ। তো এটাকে কপি করলাম আমরা, চাচ্ছি এই যে ওয়েবসাইটের ডেস্টিনেশন এটাকে কপি করে মানে আমি চাচ্ছি যদি কেউ স্পেশালাইজড সার্ভিস চায় অথবা কম্প্রিহেন্সিভ মুভিং সলিউশন কেউ চায়, যদি এইখানে ক্লিক করে তাহলে যাতে সে এইখানে চলে যায়, এটা এর ফলে আমার একটা এক্সটার্নাল লিঙ্ক আপও হয়ে যাবে। দেন আমরা এটাকে এক্সটার্নাল লিঙ্ক আপে ক্লিক করে এন্টারে যদি ক্লিক করি, এটা কিন্তু মোটামুটি এক্সটার্নাল একটা লিঙ্ক আপ হয়ে গেছে। এখানে দেখতে পারতেছেন এখানে আমরা গ্রেট জব করে ফেলেছি, এটা মোটামুটি সব কিছুই পারফেক্ট হয়ে গেছে। তো এখানে দেখতেছেন মোটামুটি আমাদের 100-এর মধ্যে 80 আমরা কমপ্লিট করে ফেলেছি, যেরকম আমরা চাচ্ছিলাম। 80 এর প্রয়োজন ছিল আমাদের, 80 আমরা এখানে দিয়ে দিয়েছি। আমাদের এইটা নিয়ে আর কোনো কাজ করার বাকি নেই। যদি আমরা এইটাকে একটু দেখি, আমাদের 80 পর্যন্ত তোলার দরকার ছিল। আপনারা যদি চান এইটা 80টাকে বাড়াতে, আপনাদের সব কিছু করার পরে যদি 80টাকে বাড়াতে চান, আপনারা যদি এখানে 2024 দেন, এটা 80 থেকে 81-এ চলে যাবে। তো আমি যেহেতু চাচ্ছি না এটাকে, মোটামুটি 80 পর্যন্তই রাখলাম। এইটাই বেস্ট প্র্যাকটিস। আমি আপনাদেরকে জাস্ট বুঝালাম কিভাবে অন পেজ এসইও করতে হয় না হয়। তো এছাড়া মূলত অন পেজ এসইওর মধ্যে আর কিছুই নাই। তো একটা ওয়েবসাইটের সম্পূর্ণ ওয়েব পেজ আপনাকে দেখতে হবে, ওয়েব পেজের মধ্যে এই ফোকাস কিওয়ার্ডটা আছে কি না, সব কিছু ঠিকঠাক আর কি। তো এটাকে আমরা বেস্ট সব কিছু দিয়ে দিলাম। দেন আমরা এটাকে আপাতত পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর যদি আমরা এটাকে ভিউ পোস্টে ক্লিক করি, এখানে দেখব এখানে পোস্টটা এখানে চলে এসেছে। আমাদের যে কোম্পানি, এইটার কোম্পানির এই যে এটার ডিজাইনগুলো আমরা কমপ্লিট করে নেই, দ্যাটস ওয়াই। আচ্ছা, এটাকে আমরা মার্জিন পেডিং দিয়ে ঠিক করে নিতে পারবো। এটার উপরে যদি আমরা চাই মার্জিন পেডিং চাই, যদি এখান থেকে এইটাকে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করে আমরা চাইলে মার্জিন পেডিং দিয়ে দিতে পারবো আর কি। এই যে পোস্ট, এই যে ব্লকটা আছে, এই ব্লক পোস্টের মধ্যে এখান থেকে আমরা চাইলে জাস্ট আমরা মার্জিন পেডিং দিয়ে এটাকে একটু নিচে নামিয়ে দিতে পারি। সো এটা বিগ ডিল না, এটাকে আমরা আপাতত এই পর্যন্ত রাখলাম আর কি। তো মেইনলি আমাদের যে পোস্টটা ছিল, আমরা পোস্টটা কিন্তু করে ফেলেছি। এখানে ইন্টারনাল একটা লিঙ্কিং আছে, এখানে এক্সটার্নাল একটা যে লিঙ্কিং আমরা করিয়েছিলাম এটা আছে। তো মোটামুটি আমরা আমাদের যে ইয়েটা প্রয়োজন ছিল, আমাদের যে পোস্টটা করার প্রয়োজন এবং পোস্টটা কীভাবে এসইও করতে হয় এটা প্রয়োজন ছিল, মোটামুটি আমরা এটা কমপ্লিট করে ফেলেছি। এবং কিভাবে অন পেজ এসইও করতে হয় এইটার মধ্যে, এবং কিভাবে এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও এর সম্পূর্ণ চেকলিস্ট কমপ্লিট করতে হয়, এটা মোটামুটি এ পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেললাম। তো এভাবেই মেইনলি ইন ডিটেইল আপনাদেরকে ভেঙে ভেঙে আমি বুঝিয়েছি যে কিভাবে একটা ওয়েবসাইটের অন পেজ এসইও করতে হয় একটা পোস্ট পেজের ক্ষেত্রে। তো আমরা যেহেতু এটাকে সেভ করে দিলাম, এটাকে কেটে দিব। এখন আমাদের পোস্ট পেজটা দেখা শেষ, এবং আপনাদেরকে এখন আমি এখান থেকে আমাদের একটা পেজ ক্রিয়েট করা আছে, ওই পেজের মধ্যে জাস্ট আমি ওই যে হোম পেজ যেটা আছে এইটাকে, এই যে দেখেন এটা অলরেডি আমি করে রেখেছিলাম আগেই। এটার এখান থেকে যদি আপনাদেরকে জাস্ট দেখাই, এই পেজের মধ্যে আমরা এই পেজটাকে এডিট উইথ এলিমেন্টর, যেহেতু এইটাকে আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করেছিলাম, এটাকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। অবশ্যই যদি কোনো পেজ বিল্ডার দিয়ে আপনারা করে থাকেন তো পেজ বিল্ডারের মধ্যেই চলে যেতে হবে, কেননা এটাকে আপনারা এসইও করার ক্ষেত্রে যদি কন্টেন্টের মধ্যে কিছু পুশ করতে হয় তাহলে আপনি পেজ বিল্ডারের আন্ডারে না গিয়ে এটা কিন্তু করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমরা অবশ্যই পেজ বিল্ডারে চলে যাব। পেজ বিল্ডারের এডিট অপশনে চলে গেলাম। এডিট অপশনে চলে যাওয়ার পর আমি কিন্তু এই সম্পূর্ণ ওয়েবসাইটটার হোম পেজটাকে এমনভাবেই সাজিয়েছি যাতে আমার এই যে এখানে যে ফোকাস যে কিওয়ার্ড,
হোম রিমুভালস লন্ডন, এইটাকে জাস্ট কপি করে রাখবো। এটাকে আমি এখানে দিয়ে দিয়েছি, এই কন্টেন্টগুলো জাস্ট লিখে দিয়েছি সম্পূর্ণ আপনাদেরকে যেভাবে দিয়েছিলাম। তো সম্পূর্ণ এই ওয়েবসাইটের এই হোম পেজের মধ্যে এই যে হোম রিমুভালস লন্ডন এইখানে দিয়েছি একবার। এটাকে যদি আমি কন্ট্রোল এফ দিই এবং কন্ট্রোল ভি দিই, দেখতে পারবেন হোম পেজের মধ্যে এই হোম রিমুভালস লন্ডনটা আমি বিভিন্নভাবে সম্পূর্ণ কন্টেন্টের মধ্যে এইগুলো লিখে দিয়েছি। তো এর মতো এইরকম ভেঙে ভেঙে আসলে কেউ বুঝাবে না অন পেজ এসইও, আমার কাছে মনে হয়। কেউ এইরকম দেখিয়ে দেখিয়ে এই যে দেখতে পারতেছেন হোম পেজের মধ্যে আমার এই যে হোম রিমুভালস টার্গেটেড যে কিওয়ার্ডটা আছে এবং রিলিভেন্ট কিওয়ার্ড, মেইনলি টার্গেটেড কিওয়ার্ডটা আমি এমনভাবে বসিয়ে দিয়েছি যাতে এইটা এমনভাবে সম্পূর্ণ ওয়েবসাইটের মধ্যে সাজানো থাকে, এটা ন্যাচারাল মনে হয়। এবং এইখানে আমি যে সময় ফোকাস কিওয়ার্ড হিসেবে এটাকে প্লেস করব, এটা যাতে সম্পূর্ণ পেয়ে যায়। এখানে এসইওর অপশন পাবেন র্যাঙ্ক ম্যাথ ইনস্টলের পর এলিমেন্টরের এডিট প্যানেলে এখানে এসইও এর অপশন পাবেন। এবং দেখতে পারতেছেন এখানে ফোকাস কিওয়ার্ড হিসেবে আমি হোম রিমুভালস লন্ডন দিয়েছিলাম এবং সব কিছু এখানে এরর যেগুলো ছিল সব কিছু এখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছিল আর কি। তো সেক্ষেত্রে আমি 100-এর মধ্যে 94 যে স্কোরটা ছিল সেটা তুলতে সক্ষম হয়েছিলাম। তো দেখিয়ে আপনাদের বুঝাতে পেরেছি ইনশাল্লাহ কিভাবে একটা ওয়েব পেজ অথবা কিভাবে একটা বিল্ডারের মধ্যে গিয়ে এডিট অপশনে কিভাবে আপনারা এসইও করতে পারেন এবং কিভাবে পোস্ট পেজ এবং কিভাবে একটা সম্পূর্ণ পেজ কিভাবে এসইও করতে হয়। অথবা আপনারা চাইলে এখন ক্যাটাগরি পেজও গিয়ে এসইও করতে পারবেন। জাস্ট ক্যাটাগরি পেজের এডিট অপশনে গিয়ে সব কিছু আপনারা যেভাবে বলে দিয়েছি এ পর্যন্ত সব কিছু ঠিক সেভাবে করলেই আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে আমি আশা করি আপনারা সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখেছেন একটা লাইভ ক্লায়েন্ট প্রজেক্টই এইটা। তো লাইভ ক্লায়েন্ট প্রজেক্ট আমরা কিভাবে একজন ক্লায়েন্টকে এইটা ডেলিভারি দিই আপনারা হোপফুলি আপনারা বুঝে ফেলেছেন ইনশাআল্লাহ। তো কিভাবে আপনারা নেক্সটে আপনারা যদি কোনো অন পেজ এসইও এর সার্ভিস পান, অন পেজ এসইও এর কোনো ক্লায়েন্ট পান, অন পেজ এসইও এর কোনো অর্ডার পান, আপনারা এই যে ভিডিওটা আছে এই ভিডিওর সাহায্যে আপনারা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ আপনারা অন পেজ এসইওটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যেতে পারবেন। এইটা দেখার মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের যে কোনো ধরনের অন পেজ এসইও প্রজেক্ট আপনি ডেলিভার দিতে পারবেন সাকসেসফুলি। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে। আশা করি আপনারা ভিডিওটি এনজয় করেছেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদের জানিয়ে দিবেন যারা অন পেজ এসইও বা এসইও শিখতে চায়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।